আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার টপিক কি কি থাকবে? আজকে আমরা আলোচনা করব প্রথমত অসমতা নিয়ে, যেটা তোমরা জানো। দ্বিতীয়ত হচ্ছে পরম মান বা মডুলাস, যেটা তোমরা প্রচুর ইউজ করছো। তারপর হচ্ছে পরম মান রিলেটেড যে অসমতাগুলো থাকে, সেই অসমতাগুলোর সমাধান বলতে কি বোঝায়, এবং এই রিলেটেড আমরা অনেকগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো আসো প্রথমে অসমতা নিয়ে আলোচনা করি। আমার যদি নেটওয়ার্কে সমস্যা করে সাথে সাথে আমাকে জানাই দিবে, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে ডাটাতে জিনিসটা কন্টিনিউ করবো, ঠিক আছে? নেটওয়ার্কে যদি ডিস্টার্ব দেখো সাথে সাথে জানাই দিবে একটু আমাকে। আচ্ছা, প্রথমে আসো অসমতা নিয়ে কথা বলি। আচ্ছা, কোন অসমতা জিনিসটা আসলে কি? অসমতা মানে হচ্ছে যেই জিনিসটা সমান না, দুইটা জিনিস সমান না, ওই দুইটা জিনিসকে আমরা বলবো কি? অসমতা। তো দুইটা জিনিস যদি সমান না হয়, তাহলে ওই দুইটা জিনিস কতভাবে অসমতা হইতে পারে? ইদার হইতে পারে দুইটা জিনিস নিয়ে আমি যে কথা বলতেছি, সেই দুইটা জিনিস একটা আরেকটা থেকে ছোট, একটা আরেকটা থেকে বড়। এটাও একটা অসমতা। ছোট যদি হয়, বড় যদি হয়, সেটা একটা অসমতা। হইতে পারে যে সমান অথবা ছোট, এটাকে কি বলি আমরা? লেস দেন ইকুয়াল টু। ওকে। এমন হইতে পারে যে সমান অথবা বড়, গ্রেটার দেন ইকুয়াল টু। কিছু একটা আরেকটা কিছু থেকে সমান অথবা বড়, ঠিক আছে? এটাও হইতে পারে। তারপরে আরো আরো কত ধরনের অসমতা হইতে পারে? যেমন কোনোটাই না, কোনোটাই না, তার মানে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। এটাও একটা অসমতা, ঠিক আছে? মানে যে জিনিসটা সমান না, যখন দুইটা জিনিস সমান চিহ্ন দুই পাশে না থাকে, সমান চিহ্নের পরিবর্তে যাই তুমি বসাও, সেগুলোই তোমার হচ্ছে অসমতার আলোচনার মধ্যে চলে আসবে। অসমতা তোমাদের 9-10 এর সিলেবাসের মধ্যে ছোট একটা চ্যাপ্টারের মধ্যে থাকার কথা, বাট অনেকেই দেখা যায় চ্যাপ্টারটা ওভারলুক করে। মানে আমি নিজে পার্সোনালি ওভারলুক করে আসছিলাম, সমস্যা হয় নাই খুব একটা। তো এই জন্য আমার কাছে মনে হয় যে অনেকে হয়তো ওভারলুক করে। তো যাই হোক, এটা আমার মনে হয় এখানে এই ইন্টারে এসে একটু শেখা উচিত, যেহেতু অ্যাডমিশন, তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা। তো সব কোনো কিছু বাদ দেওয়া উচিত না। তার মানে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, অথবা নট ইকুয়াল টু, এই প্রত্যেকটা কেসকে আমরা হচ্ছে অসমতা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে অসমতাকে আমরা চাইলে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ঠিক আছে? একটাকে বলতে পারি সিম্পল ইনইকুয়ালিটি বলতে পারো, ঠিক আছে? সিম্পল ইনইকুয়ালিটি বলতে পারো, বা ইনইকুয়ালিটি অফ ওয়ান ভ্যারিয়েবল, ঠিক আছে? সিম্পল যেটা, সেটা কেমন আগে দেখি, তারপর হচ্ছে একটা আছে কম্পাউন্ড। আচ্ছা, অসমতাকে ইংলিশে বলা হয় হচ্ছে ইনইকুয়ালিটি, ঠিক আছে? একটা সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড। আচ্ছা, সিম্পলটা কেমন? অসমতার মধ্যে সিম্পল যেটা, ধরো আমি বললাম এক্স ইজ গ্রেটার দেন 9, এটা হচ্ছে একটা ইনইকুয়ালিটি। তুমি কিন্তু বলো না এক্স এর মান এক্স্যাক্টলি কত, তুমি বলে দিছো এক্স হচ্ছে 9 থেকে বড় কোন একটা কিছু, ঠিক আছে? 9 থেকে বড় যে কোনো কিছুই কিন্তু এক্স এর মান হওয়ার দাবি রাখে। তাহলে এক্স ইজ গ্রেটার দেন 9 বলছো, এটা একটা ইনইকুয়ালিটি, যেটাকে আমি বলছি সিম্পল ইনইকুয়ালিটি। আমি বলতে পারি এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 7, এটাও একটা সিম্পল ইনইকুয়ালিটি হবে। আমি বলতে পারি এক্স ইজ নট ইকুয়াল টু 7, এটাও বলতে পারি সিম্পল ইনইকুয়ালিটি হবে। আচ্ছা, এখন তাহলে কম্পাউন্ড ইনইকুয়ালিটি বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? কম্পাউন্ড ইনইকুয়ালিটি যেটার ভিতরে একাধিক সিম্পল ইনইকুয়ালিটি জড়িত থাকবে, সেটাকে বলতেছি কম্পাউন্ড ইনইকুয়ালিটি। যেমন একটা এক্সাম্পল কেমন হতে পারে, আমি যদি বলি এক্স হচ্ছে 7 থেকে বড়, এক্স হচ্ছে 9 থেকে ছোট। এখানে দুইটা সিম্পল ইনইকুয়ালিটি মিলে এই কম্পাউন্ড ইনইকুয়ালিটিটা তৈরি করছে। ব্যাপারটা কেমন? যেমন এখানে একটা ইনইকুয়ালিটি বলতেছে এক্স হচ্ছে 9 থেকে ছোট, এক্স ইজ লেস দেন 9, এবং আরেকটা ইনইকুয়ালিটি বলতেছে এক্স ইজ গ্রেটার দেন 7, মানে এক্স ইজ গ্রেটার দেন 7। অর্থাৎ এই দুইটা ইনইকুয়ালিটি মিলে এক্স ইজ গ্রেটার দেন 7 এন্ড লেস দেন 9, মানে এই একটা কম্পাউন্ড ইনইকুয়ালিটি তৈরি করছে। তাহলে অসমতা এই দুই ধরনের হতে পারে, সেটা হতে পারে সিম্পল অথবা কম্পাউন্ড। ওকে, তাহলে অসমতার একদম বেসিক জিনিসটা বুঝতে পারলাম। তারপর আমরা অসমতার প্রপার্টি নিয়ে একটু আলোচনা করব, যে অসমতার মধ্যে আসলে কোন কোন জিনিসগুলা আমরা বিচার করি। আচ্ছা, অসমতার আরেকটা জিনিস তোমাদেরকে বলি, অসমতার একটা জ্যামিতিক ব্যাখ্যা বলি তোমাদেরকে, জিওমেট্রি টপিক। আমি সাধারণত চেষ্টা করি ম্যাথসের সাথে তার জিওমেট্রির একটা রিলেশন দেখানোর। কোনো কিছুকে যদি তুমি ফিল করতে চাও, আমার কাছে মনে হয় যে ম্যাথসের জিনিসটা ফিল করতে চাইলে ম্যাথসের জিওমেট্রি গুলা মানে ফিল করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো তুমি যখন ইন্টিগ্রেশন করো, তখন তুমি যদি এটা ফিল করতে পারো যে আমি এই ইন্টিগ্রেশনটা করার মাধ্যমে আমি ভেতরের একটা জায়গা, মানে একটা জায়গার ভিতরে ঠিক কি পরিমাণ এরিয়া আছে, আমি ওই এরিয়াটুকু বের করতেছি, বা ওই জায়গাটা দেখতে হচ্ছে এরকম, ওই জায়গার ভেতরে
এরিয়াটুকু আমি বের করতেছি, তখন তুমি ইন্টিগ্রেশনের একটা মিনিং পাবা যে আমি যে কাজটা করতেছি সেটা কাজটা হচ্ছে মিনিংলেস কিছু না, ঠিক আছে, এই কাজটার একটা মিনিং আছে। এবং আমরা রিয়েল লাইফের আমি যখন আরো বড় হবো তখন আমি এই জিনিসটাকে ব্যবহার করে আমি আরো খুব বড় বড় জটিল জটিল অনেক কিছুকে সমাধান করতে পারবো। সিমিলারলি ইনইকুয়ালিটির জিওমেট্রিটা আসলে কি, চলো সেটা দেখি। ধরো আমি তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মনে করো 1। আচ্ছা বলো তো এই জিনিসটা আসলে জিওমেট্রিতে কি রিপ্রেজেন্ট করে, জ্যামিতিতে এটা আসলে কি, এটা চেহারাটা কেমন? হ্যালো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? বৃত্ত, সরলরেখা, অধিবৃত্ত, সরলরেখা। এক্স্যাক্টলি এটা একটা সরলরেখা। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 হচ্ছে একটা সরলরেখা, ঠিক আছে। খুবই সিম্পল কনসেপ্ট, কারণ হচ্ছে এক্স এর পাওয়ারও 1, ওয়াই এর পাওয়ারও হচ্ছে 1, তার লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে সরলরেখা। তো এই সরলরেখাটা যদি আঁকতে দেওয়া হয়, যে কেউ কিন্তু সরলরেখাটা আঁকতে পারবে, আই বিলিভ আঁকতে পারবা। সো কেমন হবে চিত্রটা? অনেকভাবে সরলরেখা আঁকা যায়। এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে তুমি দেখতে পারো এক্স এর ভ্যালু 0 বসায় দেখতে পারো, ওয়াই এর ভ্যালু আসবে 1, আবার ওয়াই এর ভ্যালু 0 বসায় দেখতে পারো, এক্স এর ভ্যালু 1। আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইজ ইকুয়াল টু 1। আমি চাইলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 কে এইভাবে বলতে পারি, এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সে এক এক একক দৈর্ঘ্যকে ছেদ করবে, আবার ওয়াই অক্ষ বরাবর সে এক একক দৈর্ঘ্যকে ছেদ করবে, শেষ। তাহলে এই দুইটা ছেদবিন্দু পেয়ে গেলাম, এবার এই দুইটা ছেদবিন্দু দিয়ে গমন করবে এমন একটা, এটা হচ্ছে এই আমার হচ্ছে কাঙ্ক্ষিত সরলরেখাটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার রিকোয়ার্ড স্ট্রেট লাইন। আচ্ছা, তাহলে এই সরলরেখাটা হচ্ছে আমি পাচ্ছি ইকুয়ালিটি থেকে, এটা কিন্তু আমি ইকুয়ালিটি থেকে পাচ্ছি। তাহলে এবার চলো ইনইকুয়ালিটি জিনিসটা একটু বোঝা যাক। আমি যদি মাঝখানে চিহ্নটা গ্রেটার দেন ইকুয়াল না দিয়ে আমি যদি এটাকে লিখতাম এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 1, তোমরা কি বলতে পারবা এটা কোনো সরলরেখা বুঝাবে কিনা? না, এটা একটা জায়গা বোঝাবে, একটা ক্ষেত্র। ভেরি গুড। এইটা বেসিক্যালি একটা অসীম ক্ষেত্র বোঝাবে। অসীম ক্ষেত্র জিনিসটা আমি কি বুঝাইলাম, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 1 মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 যে সরলরেখাটা আছে সেই সরলরেখা থেকে উপরের দিকে যা জায়গা আছে পুরো জায়গাটাকে তুমি হচ্ছে ইন্ডিকেট করতেছো এই ইনইকুয়ালিটি দিয়ে বা অসমতা দিয়ে। সো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 সরলরেখা তো হচ্ছে এইটা। তাহলে এই সরলরেখার বাইরে আসলে কারা আছে, এই সরলরেখার উপরের দিকে কারা আছে, এই সরলরেখাতে বড় কারা, গ্রেটার দেন। গ্রেটার দেন হচ্ছে যে এই দিকে, এই দিকে আমি একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, দেখো এই সরলরেখার ডান পাশের যে জায়গাটুকু আছে এই পুরা জায়গাটুকুকে হচ্ছে এই ইনইকুয়ালিটি বুঝাবে। মার্ক করে দিই একটা রিজিয়ন, ঠিক আছে। এই পুরা রিজিয়নটাকে হচ্ছে, এই রিজিয়নটার কিন্তু কোনো শেষ নাই, মানে আমি বলতেছি এটা একটা অসীম রিজিয়ন, ঠিক আছে। এই পুরা রিজিয়নটাকে আমার বুঝাবে এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 1 এই সরলরেখাটা। এখন যদি আমি এক্স প্লাস ওয়াই লেস দেন 1 দিতাম তাহলে সিমিলারলি নিচের রিজিয়নটুকু বুঝাইতো, ঠিক আছে, এরকম রিজন বুঝাইতো। এই যে নিচের আমরা ইয়েলো কালার দিয়ে যেটা মার্ক করলাম এই সরলরেখাটাকে তুমি আদর্শ ধরবা। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 হচ্ছে এই সরলরেখাটা, এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন 1 মানে হচ্ছে এই সরলরেখার নিচে যে জায়গাটুকু আছে পুরোটা, আর এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 1 মানে হচ্ছে এই সরলরেখার উপরে যে জায়গাটুকু আছে এই পুরো জায়গাটুকুকে আমি অসমতা দিয়ে বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার অসমতার জিওমেট্রি বা জ্যামিতি, ঠিক আছে। অসমতা দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটাকে ইন্ডিকেট, অসমতা দিয়ে আমরা কোনো সরলরেখা বুঝি না, কোনো বৃত্ত বুঝি, আমরা আসলে একটা জায়গা বুঝি, ঠিক আছে। এটা অসীম ক্ষেত্র বুঝে সাধারণত। অসীম ক্ষেত্র সসীমও হইতে পারে, যেমন আমি যদি এরকম বলতাম, দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার, সবাই জানো এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা বৃত্ত, আমি বৃত্ত চ্যাপ্টারটা পড়ে আসছি। যেই বৃত্তের আমার হচ্ছে কি হবে, ব্যাসার্ধ হবে 2 একক ব্যাসার্ধের একটা বৃত্ত, এটা কিন্তু যে এই বৃত্তটাকে বুঝাইতেছে। এখন যদি আমি কোনো কারণে এই চিহ্নটাকে লেস দেন দিয়ে দেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দেন 2 স্কোয়ার, তাহলে বলতো এইটা আসলে কি বুঝাবে? ইকুয়াল টু দিলে সেটা একটা বৃত্ত হয়, লেস দেন দিলে কি হবে? বৃত্তের ভেতরের অংশটা। ভেরি গুড। তাহলে হচ্ছে বৃত্তের ভেতরে আমি একটা অংশকে মার্ক করছি, দেখো ইয়েলো রিজিয়ন, তাহলে এই পুরা হলুদ রিজিয়নটুকু হচ্ছে আমার তখন আসবে। আর যদি আমি গ্রেটার দেন দিতাম তাহলে হচ্ছে এই
বৃত্তের যে পরিধিটা দেখতেছি পরিধির বাইরে যত জায়গা আছে পুরো সব জায়গা হচ্ছে আমার এটার ভিতরে চলে আসবে। তাহলে এই হচ্ছে গিয়ে ইনইকুয়ালিটির কনসেপ্ট। আচ্ছা, এবার আমরা দেখি যে ইনইকুয়ালিটির মধ্যে আমরা আসলে ইকুয়ালিটির মধ্যে যে কাজগুলো করতাম সেই কাজগুলো কি ইনইকুয়ালিটির করতে পারি কিনা, চলো সেটা দেখি। সো ইনইকুয়ালিটির অপারেশন গুলো একটু দেখি, ধর্মগুলো দেখি, বা এটাকে বলতে পারো অসমতা রিলেটেড স্বীকার্য। অসমতা স্বীকার্য কি দেখি। প্রথম কথা হচ্ছে, ধরো আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাবো, মানে রিয়েল লাইফ এক্সাম্পল। ধরো 1 নম্বরে যদি আমি বলি, ধরো 2 হচ্ছে 3 থেকে ছোট, এটা তো আমরা বুঝতেছি যে 2 হচ্ছে 3 থেকে ছোট, 2 ইজ লেস দ্যান ইকুয়াল, আমরা এভাবে অসমতা দিয়ে প্রকাশ করলাম। এখন আমি যদি 2 এর সাথেও 1 কে যোগ করি, আবার যদি আমি 3 এর সাথেও আমি একই সংখ্যা 1 কে যোগ করলাম, মানে একই সংখ্যা উভয় পাশে যোগ করলাম, তাহলে কি অসমতাটাকে সেম থাকবে না? তাহলে কি আসতেছে যোগ করার পরে 3 ইজ লেস দেন 4 আসতেছে। হ্যাঁ, আমার অসমতা কিন্তু চেঞ্জ হয় না। কিভাবে বলতেছি চেঞ্জ হয় না? কারণ আগে 2 ছিল 3 থেকে ছোট, আমি যদি উভয় পাশে একই জিনিস যোগ করি তাহলে দেখতেছি 3 হচ্ছে 4 থেকে ছোট, যেটা যেটা মানে ঠিক আছে, মানে অসমতাটা অসমতার মতো আছে, ঠিক আছে। লেস দেন চিহ্ন ছিল, লেস দেন চিহ্ন লেস দেন চিহ্নের মতো আছে, চিহ্ন কিন্তু চেঞ্জ হয় না। আচ্ছা, তারপর আসো 2 যদি তারপরে ধরো 2 যদি 1 থেকে বড় হয়, ঠিক আছে, উভয় পাশ থেকে যদি আমি 1 বিয়োগ করি, 1 থেকে 1 বিয়োগ করি, 2 থেকেও 1 বিয়োগ করি, তাহলে আমরা দেখতেছি 1 ও হচ্ছে 0 থেকে বড় হচ্ছে। তার মানে কোনো কি একই সংখ্যাকে যদি আমি বিয়োগ করি অসমতা থেকে, তাহলেও অসমতার চিহ্ন চেঞ্জ হচ্ছে না। অসমতা যদি গ্রেটার দেন থাকে সেটা গ্রেটার দেনই থাকতেছে, সেটা যদি লেস দেন থাকে তাহলে সেটা লেস দেনই থাকতেছে, সেটাকে চেঞ্জ করতে পারতেছে না। যদি একই সংখ্যা যোগ করো অথবা একই সংখ্যাকে তুমি বিয়োগ করো। বাট জ্ঞানজামটা শুরু হবে এখন থার্ড কেস থেকে। আসো, সমতার ক্ষেত্রে ধরো তুমি যদি এরকম লিখতাম আমরা যে 2x ইজ ইকুয়াল টু মনে করো 5, আমি যদি ধরো এই জিনিসটা লিখতাম, আমি যদি উভয় পাশে 5 দিয়ে গুণ করি তাহলে আমার কি আসবে? 10x ইজ ইকুয়াল টু 25। কোনো সমস্যা হচ্ছে না। উভয় পাশে যদি আমি -5 দিয়ে গুণ করতাম তাহলে আসতো -10x ইজ ইকুয়াল টু -25। এটাতেও কোনো আমার চিহ্ন চেঞ্জ হচ্ছে না, মানে মাঝখানে সমান চিহ্নটা কখনোই চেঞ্জ হয় না। যখন আমরা সমতা নিয়ে কথা বলি বা ইকুয়ালিটি নিয়ে কথা বলি, ইকুয়ালিটির মধ্যে কিন্তু তুমি উভয় পাশে একই জিনিসকে যখন তুমি গুণ করবা, একই জিনিসকে তুমি ভাগ করবা, একই জিনিসকে যোগ করবা বিয়োগ করবা, কোথাও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বাট অসমতার ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে একটু ঝামেলা হবে। এখন চলো একটা এক্সাম্পল দেখি। আগে একটা সংখ্যা রেখা তোমাদের সামনে রাখি যাতে তোমরা বুঝতে পারো। এই দেখো সংখ্যা রেখার এই মাঝখানে আছে 0, ডান দিকের সংখ্যাগুলো কিন্তু বড়, ক্রমান্বয়ে বড় হচ্ছে, 1 2 3 4, আর বাম দিকের সংখ্যাগুলো কিন্তু ক্রমান্বয়ে ছোট হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 কিন্তু -1 থেকে বড়, 0 কিন্তু -1 থেকে বড়, 2 কিন্তু -1 থেকে বড়, মানে যত বাম ডান দিকের সংখ্যাগুলো কিন্তু বাম দিকের সংখ্যাগুলো থেকে বড়। এটা তোমরা বুঝো, কমন সেন্স। এবার আসো একটা কথায় আসি, দেখো 3 হচ্ছে 2 থেকে বড়, এটা কে না বুঝে? 3 হচ্ছে 2 থেকে বড়। এবার ধরো 3 এর সাথে আমি 2 কে গুণ করলাম, 3 এর সাথে আমি 2 কে গুণ করলাম, মানে উভয় পাশে আমি 2 গুণ করব, তাহলে কত আসবে? 3 2 6। আর রাইট হ্যান্ড সাইডে যদি 2 গুণ করি তাহলে 2 2 4। আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখা থেকে 6ও কিন্তু 4 থেকে বড়। আমি উভয় পাশে একই সংখ্যাকে গুণ করলাম, আমার গ্রেটার দেন চিহ্ন গ্রেটার দেন চিহ্নের মতোই আছে, কোনো সমস্যা হয় না, গ্রেটার দেন চিহ্ন সেম আছে। বাট এবার সেকেন্ড কেস আসো, 3 হচ্ছে 2 থেকে বড়, উভয় পাশে তুমি এবার -1 গুণ করো, লেফট সাইডে তুমি -1 গুণ করলা, রাইট সাইডেও তুমি -1 গুণ করলো, তাহলে তোমার লেফট সাইডে চলে আসলো -3, রাইট সাইডে চলে আসলো -2। আচ্ছা, এবার বলো তো দেখি -3 বড় নাকি -2 বড়? -2 বড়। সবাই বলবে -2 হচ্ছে বড়, কারণ সংখ্যা রেখা যারা ডান দিকে থাকে তারা হচ্ছে বড়। আমরা দেখতে পাচ্ছি -2টা ডান দিকে আছে, -3টা তার চেয়ে বাম দিকে আছে, তার মানে আমরা বলতে পারি -2 হচ্ছে -3 থেকে বড়। তাহলে ব্যাপারটা তাহলে কি দাঁড়াইলো? ব্যাপারটা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে তুমি যদি অসমতার মধ্যে কখনো তুমি মাইনাস যুক্ত কোনো কিছু দিয়ে গুণ করো উভয় পাশে, তোমার মাঝখানে যদি গ্রেটার দেন চিহ্ন থাকে সেটাকে তোমার লেস দেন করে দিতে হবে, মাঝখানে যদি লেস দেন চিহ্ন থাকে তাহলে সেটাকে তোমার গ্রেটার দেন করে দিতে হবে। এইটা হচ্ছে একটা ব্যাপার, যে অসমতা যদি থাকে, অসমতার ক্ষেত্রে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করো তাহলে তোমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অসমতাটা উল্টা যাবে, গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে অসমতার ক্ষেত্রে। এবার আসো ভাগের ধর্মটা দেখি। ভাগের ধর্মের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ও ভাগের ক্ষেত্রে সেম কথা, ঝামেলা মানে এই একই জিনিস আর কি। ভাগের ক্ষেত্রে হচ্ছে ধরো তুমি যদি 2 যদি 1 থেকে বড় হয়, ঠিক আছে,
তাহলে তুমি যদি এটাকে মাইনাস, মোট কথা মাইনাস দিয়ে তুমি গুণ করো অথবা মাইনাস দিয়ে তুমি ভাগ করো, আলটিমেটলি তোমার অসমতার আগে চিহ্নটাকে চেঞ্জ করে দিতে হবে। অসমতা যদি গ্রেটার দেন থাকে লেস দেন করে দিতে হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন করে দিতে হবে। আচ্ছা, আরেকটা কেস আছে যেই কেসে অসমতার চিহ্ন তোমার চেঞ্জ করতে হবে। চলো সেটাও আমরা সংখ্যা রেখা দিয়ে দেখি। আরেকটা কেস, ধরো আমরা সবাই জানি 10 হচ্ছে, ধরো 100 হচ্ছে 10 থেকে বড়, এটা কে না জানে, 100 তো 10 থেকে বড়। এবার তুমি জিনিসটাকে উল্টা দাও, বিপরীতকরণ করো। বিপরীতকরণ করলে তুমি কি পাবা? 1/100 পাবা। আর উভয় পাশে যদি তুমি বিপরীতকরণ করো তাহলে রাইট হ্যান্ড সাইডে তুমি কি পাবা? 1/10 পাবা। আচ্ছা, এখন যদি 1/100 মানটা ক্যালকুলেটরে বসায় দেখো, তুমি পাবা কত বলো তো? 0.01। আর 1/10 এর মানটা যদি তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, তুমি পাবা 0.1। সবাই বলবে 0.1 হচ্ছে 0.01 থেকে বড়। 0.1 হচ্ছে 0.01 থেকে বড়, কারণ 0.01 মানে সে আরো ছোট হয়ে গেছে, তার আগে আরো একটা শূন্য যোগ হয়ে গেছে। যত বেশি শূন্য তত বেশি ছোট সংখ্যা। সবসময় মনে রাখবে, কোন একটা সংখ্যাকে যদি তুমি বড় সংখ্যা দিয়ে ভাগ করো তার মান ছোট হয়ে যায়, ঠিক আছে? তুমি যদি 10কে 2 দিয়ে ভাগ করো তার মান হবে 5, কিন্তু 10কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তার মান হবে 1। 10কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তার মান হয়ে যাবে 0.1। মানে তুমি যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবা তার মান তত ছোট হবে। বুঝা গেছে? তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, আমরা যদি বিপরীতকরণ করি, বিপরীতকরণ করলে আলটিমেটলি যে ঘটনাটা ঘটে তোমরা যদি দেখো, 10 ছিল 100 ছিল 10 থেকে বড়। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। নুইন কোনো প্রশ্ন করতা? আচ্ছা দেখো, 100 ছিল 10 থেকে বড়, বাট যখন আমি জিনিসটাকে বিপরীতকরণ করলাম 1/100 কিন্তু এখন আর 1/10 থেকে বড় নাই। 1/100 কিন্তু 1/10 থেকেও ছোট হয়ে গেছে। বুঝতে পারতেছো? তাহলে বিপরীতকরণ করলে আমার অসমতার গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে লেস দেন, লেস দেন চিহ্ন হয়ে যাবে গ্রেটার দেন। তার মানে এ যদি বি থেকে বড় হয় 1/a কিন্তু বি থেকে বড় হবে না, 1/b থেকে বড় হবে না, 1/a কিন্তু 1/b থেকে ছোট হয়ে যাবে। তাহলে এই টাইপের কিছু এমসিকিউ অনেক সময় আসতে পারে, মানে পেঁচাইয়া দিতে পারে একটু, ঠিক আছে? আমরা আগে বেসিক কেসগুলো জানি, তারপর আমরা কমপ্লেক্স কেস নিয়ে আলোচনা করবো। এমসিকিউ সলভিং ক্লাসের মধ্যে আমরা যত ধরনের এমসিকিউ আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে, বোর্ড পরীক্ষা আসছে, সবগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের অসমতা নিয়ে কিছু আলোচনা। হ্যাঁ বলো। আপনি যে জিওমেট্রি যে ইকুয়েশন গুলো দেখালেন, ওখানে যদি গ্রেটার দেন আর ইকুয়াল টু থাকে তাহলে? হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে ব্যাপারটা কেমন হবে? ধরো গ্রেটার দেন, যখন সরলরেখার ক্ষেত্রে যদি বলি, সরলরেখার ইকুয়েশনে যাই, আমি যেগুলো আঁকলাম সেটাতে যাই। ধরো সরলরেখার ক্ষেত্রে যদি গ্রেটার দেন ইকুয়াল টু থাকে, তার মানে তুমি বুঝাচ্ছ যে তুমি এই সরল রেখাটাকেও তুমি কাউন্ট করতেছো তোমার রিজিয়নের মধ্যে, ঠিক আছে? সরল রেখাটাকে কাউন্ট করে সরল রেখা থেকে উপরে সবগুলোকে তুমি দিচ্ছ, ঠিক আছে? সরল রেখাটাও তোমার রিজিয়নের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, তারপরে মনে করো বৃত্তের ক্ষেত্রে চিন্তা করো, যদি গ্রেটার দেন ইকুয়াল টু থাকতো তাহলে কি হতো? তাহলে তুমি বুঝাচ্ছ তুমি এই বৃত্তের পরিধিটা আছে না, এই পরিধিটা থেকে শুরু করে এই পরিধির চতুর্দিকে বাইরে যেই জায়গাগুলো আছে এই পুরো জায়গাটাকে তুমি কাউন্ট করতেছো, ঠিক আছে? এই পরিধি থেকে শুরু করে পরিধির বাইরে যা আছে সবই হচ্ছে তোমার রিজিয়নের মধ্যে চলে আসছে, ঠিক না? কারণ হচ্ছে আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2 মানে হচ্ছে এই পরিধিটাকে বোঝায়, পরিধি মানে হচ্ছে বৃত্তটাকে বোঝায়। আর লেস দেন মানে হচ্ছে এই বৃত্তের ভেতরের জায়গাগুলোকে বোঝায়, আর গ্রেটার দেন মানে হচ্ছে এই বৃত্তের বাইরের জায়গাগুলোকে বোঝায়। আর গ্রেটার দেন ইকুয়াল টু মানে হচ্ছে বৃত্তের পরিধি সহ বাইরের জায়গাকে বোঝায়, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা অসমতার প্রাথমিক ব্যাপারগুলো বুঝলাম। আচ্ছা, তো এখন অসমতা থেকে আর কি জানা যায়? অসমতা থেকে এখন আমরা কি জানতে পারি? ধরো না, চলবে, এই পর্যন্ত জানলো চলবে। চলো এখন আমরা পরম মান নিয়ে কিছু, পরম মান নিয়ে জানা যাক। পরম মানটা জানার পরে আমাদের মোটামুটি থিওরিটিক্যাল কথাবার্তা শেষ। আজকে থেকে আমরা প্রবলেম সলভিং শুরু করবো, নেক্সট ডে তেও প্রবলেম সলভিং হবে, মোটামুটি নেক্সট ডে তে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আশা করতেছি। সো পরম মান নিয়ে চলো জানি। পরম মান বাংলায় বলা হয়, বাংলায় পরম মান, আর ইংলিশে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বলা হয় বা মডুলাস বলা হয়। মডুলাস তোমরা বইলো না, মডুলাস বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বলাটা ভালো, ঠিক আছে? কারণ মডুলাসের আবার অন্য কিছু মিনিং আছে, এই কারণে আমি মডুলাস বলতে নিষেধ করতেছি। কারণ মডুলাস এর আরেকটা মিনিং তোমরা কমপ্লেক্স নাম্বার যখন পড়বা, জটিল সংখ্যা পড়বা, তখন ওখানে তোমরা পাবা। আচ্ছা, অ্যাবসলিউট ভ্যালু বলবো আমরা এটাকে, অ্যাবসলিউট ভ্যালু। সো পরম মানে ইংলিশ হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, ওকে?
আচ্ছা, এখন পরম মান বলতে আসলে কি বোঝায়? ওকে, তো চলো পরম মানের ক্ষেত্রে যখনই শিখতে যাবা, যে কোনো টিচার যখন কলেজে শিখাবে বা ইয়া করবে, সবার প্রথম তোমাকে এই জিনিসটা দেখাবে যে মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স হবে যখন এক্স ইজ গ্রেটার দেন 0, এটার মান 0 হবে যখন এক্স এর মান 0, এটার মান মাইনাস এক্স হবে যখন এক্স ইজ লেস দেন 0। ঠিক আছে, মানে যখনই তুমি মডুলাস ফাংশন নিয়ে কথা বলবা, তার ভেতরে আসলে এই তিনটা জিনিস থাকা সম্ভব। বুঝতে পারছো ব্যাপারটা? মানে মডুলাসটা যখন তুমি উঠায় দিবা, তখন তোমার আসলে কি ঘটবে? তখন তোমার কাছে তিনটা জিনিসের একটা জিনিস ঘটবে। তুমি যদি মডুলাস অফ এক্স এর ভ্যালু, মডুলাস অফ এক্সটা থেকে যদি উঠাই দিতে চাও, মডুলাস চিহ্নটা উঠাই দিতে চাচ্ছ দুই পাশ থেকে উঠাই দিতে চাইলে স্বভাবত তোমার প্লাস মাইনাস দুইটা জিনিস চলে আসবে। কেন চলে আসবে চলো একটু দেখি। যেমন মনে করো আমি যদি -5 এর মডুলাস করি, -5 এর অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস মানে কি? -5 এর অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস মানে হচ্ছে শুধু 5। আর মডুলাস আসলে যে কাজটা করে, মডুলাস আসলে কি বুঝে একটু পরে যাচ্ছি। মডুলাসের মানে আপাতত বুঝো যে মডুলাসের ভেতরে তুমি যদি নেগেটিভ কোনো কিছু দাও, সেটা পজিটিভ হয়ে যাবে। কেন পজিটিভ হবে সেটা আমি একটু পরে বলতেছি, কেন আসলে পজিটিভ হয়ে যাবে। তো -5 এর মডুলাস হচ্ছে 5, আবার 5 এর মডুলাসও কত? 5, 5 এর মডুলাস 5। বুঝতে পারছো? তো মডুলাসের ভেতরে আমরা আসলে দেখতে পারতেছি যে মডুলাস থেকে আলটিমেটলি আমরা যে রেজাল্ট পাচ্ছি, একই রেজাল্ট পাচ্ছি, আমি 5ই পাচ্ছি। বাট সেই 5টা আসছে কিন্তু দুটো ভিন্ন জায়গা থেকে। একবার -5 ইনপুট দিলাম, আউটপুটে পাইছি 5। আরেকবার 5 ইনপুট দিলাম, আউটপুটে পাইছি 5। তার মানে আমি দুইটা ভিন্ন জিনিস ইনপুট থেকে একই জিনিস আউটপুট পাচ্ছি। এই কারণে যেটা করতে হয়, যখন তুমি মডুলাস জিনিসটাকে উঠাই দিবা, তখন তো আমরা আসলে জানি না তার ভেতরে আসলে কি ছিল। আমরা জানি যে তার রেজাল্ট হচ্ছে 5, বাট সে আসলে মানে -5 এর মডুলাস থেকে আসছে নাকি 5 এর মডুলাস থেকে, সেটা তো আমরা জানি না। এই জন্য আমরা যেটা করি যে মডুলাস অফ এক্স মানে হচ্ছে সে প্লাস এক্স হইতে পারে, তার মান মাইনাস এক্স হইতে পারে। এই যে জিরোর কন্ডিশনটা হচ্ছে অ্যাডিশনাল, মানে যদি এক্স এর মান যদি 0 হয় তাহলে মডুলাস অফ এক্স এর মান তো 0 হবে, তাই না? জিরোর মডুলাস কি? জিরোর মডুলাস তো 0ই হবে, এটা তো কমন সেন্স। আচ্ছা, তার মানে মডুলাসটা যদি তুমি উঠায় দাও, তুমি প্লাস এক্সও পাইতে পারো, মাইনাস এক্সও পাইতে পারো। প্লাস এক্স পাবা কখন? প্লাস এক্স পাবা যখন তোমার এক্স এর মানটা 0 থেকে বড়। আর মাইনাস এক্স পাবা কখন? মাইনাস এক্স পাবা যখন তোমার এক্স এর মানটা 0 থেকে ছোট। এইবার আসলে মডুলাস জিনিসটা কি বোঝায়, আমরা একটা সংখ্যা রেখে আঁকবো, সংখ্যা রেখার সাথে একটা কানেকশন আছে, তাহলে তোমরা বুঝতে পারবা যে কেন আসলে -5 এর মডুলাস 5 হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন আসলে 5 এর মডুলাস 5 থাকতেছে, -5 এর মডুলাস 5 থাকতেছে। চলো 0 1 2 3 তিনটা ঘর লিখলাম, -1 -2 -3। আচ্ছা, তোমরা ফিজিক্সের মধ্যে দূরত্ব কনসেপ্টটা তোমরা একটু জানো, ঠিক আছে? বা আমরা রেডিয়াস ভেক্টর শিখছি আর, ঠিক আছে? আর হচ্ছে দূরত্ব বোঝায় কোনো মূলবিন্দু থেকে। আচ্ছা, তো মডুলাস আসলে যেই কাজটা করে, মডুলাস যেটা করে সংখ্যা রেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে কোনো একটা সংখ্যার দূরত্ব বোঝায়। মডুলাস আসলে মূল বিন্দু থেকে, কথাটা একটু লিখে রাখো, মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে 0, মূল বিন্দু 0 থেকে দূরত্ব বোঝায়, কোন একটা সংখ্যার দূরত্ব বোঝায়। তাহলে আমি যদি -3 এর মডুলাস বলি, -3 এর মডুলাস আসলে আমাকে কি মেসেজ দিচ্ছে? সে আমাকে বলতেছে যে তুমি বলো তো 0 থেকে -3 পর্যন্ত দূরত্ব কত? তাহলে আমরা দেখতেছি 0 থেকে আমরা যদি 3 ঘর বামে যাই, 0 থেকে আমরা যদি 3 ঘর বামে যাই, তাহলে আমি -3 পাচ্ছি। তাহলে 0 থেকে -3 পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 একক, 3 ঘর বামে গেলে আমি পাচ্ছি। তারপরে আমি যদি আবার একই প্রশ্ন করি, বলতো 3 এর মডুলাস কত? তো 3 এর মডুলাস মানে হচ্ছে যে 0 থেকে 3 পর্যন্ত দূরত্ব কত? একই অ্যান্সার আসবে। 0 থেকে যদি আমি ডান দিকে 3 ঘর যাই, তাহলে আমি 3 কে পাচ্ছি। তার মানে আমার 3 একক দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তো আলটিমেটলি মডুলাস যেহেতু বা অ্যাবসলিউট ভ্যালু যেহেতু আমার দূরত্ব বোঝায়, 0 বিন্দু থেকে যে কোনো একটা সংখ্যা রেখা যে কোনো একটা বিন্দু দূরত্ব বোঝায়, তো সে তো কখনো নেগেটিভ হবে না। এই জন্য হচ্ছে তুমি মডুলাসের ভিতরে যদি -5ও দাও, তার মান 5 +5 হয়ে যাবে, কারণ সে তো আলটিমেটলি তোমাকে দূরত্ব বোঝাচ্ছে। সে তো বলতেছে যে মূল বিন্দু থেকে তোমার এই -5 বিন্দুটা দূরত্ব কত, তা তো আলটিমেটলি দূরত্ব তো নেগেটিভ হইতে পারে না। এই জন্য হচ্ছে মডুলাসের ভিতরে কোনো কিছু দিলে সেটা প্লাস হয়ে যায়। আর এই জন্যই মডুলাস উঠাইলে সেটা মাইনাস হয়ে যায়, কারণ তুমি বলতেছো যে
আমার রেজাল্ট আসছে 5, মানে মডুলাস 5। তো মডুলাস 5 মানে কি? মূল বিন্দু থেকে তার দূরত্ব 5। তো মূল বিন্দু থেকে তার দূরত্ব 5 মানে তো আমি এটা শিওর না যে সে মূল বিন্দু থেকে কোন দিকে আছে। সে মূল বিন্দু থেকে ডানেও থাকতে পারে, সে মূল বিন্দু থেকে বামেও থাকতে পারে। এই জন্য যখন আমরা মডুলাস উঠাই দেবো, মডুলাস 5 থেকে যদি আমি মডুলাস চিহ্নটা উঠাই দিই বা অ্যাবসলিউট ভ্যালুটা উঠাই দেই, তাহলে আমাকে লিখতে হবে +5 -5, দুইটাই লিখতে হবে, প্লাস মাইনাস লিখতে হবে। কারণ বিন্দুটা কোথায় আছে সেটা কিন্তু আমি শিওর না। বিন্দুটা ডানও থাকতে পারে, পজিটিভ দিকেও থাকতে পারে, নেগেটিভ দিকেও থাকতে পারে। আমি জানি বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 5, মানে মডুলাস ভ্যালুটা হচ্ছে 5, ঠিক আছে? কিন্তু বিন্দুটা কিন্তু ডানে বামে দুই দিকে থাকতে পারে। আশা করি বুঝতে পারছো যে মডুলাস চিহ্নকে কিভাবে হচ্ছে গিয়ে নেগেটিভ জিনিসকে পজিটিভ বানায় ফেলে, কারণ সে হচ্ছে আসলে দূরত্ব বুঝে, আর দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তার মানে ভাই ভাইয়া হ্যাঁ বলো। -3 থাকলে তার মানে ভাই আমরা ডিরেক্ট 3 লিখে দেব, এখানে প্লাস মাইনাস আসবে না, তাই তো? হ্যাঁ, -3 এর মডুলাস মানে ডিরেক্ট 3 চলে আসবে, ঠিক আছে? কিন্তু মডুলাস চিহ্নটা যদি উঠিয়ে দাও তখন হচ্ছে কি ব্যাপার আসবে। যেমন মনে করো যে মডুলাস x = 3, তুমি কিন্তু পরের লাইনে তোমাকে লিখতে হবে x = +-3। হ্যাঁ, ঠিক আছে? তোমাকে আমি বলছি যে x হচ্ছে একটা অজানা রাশি, যেই রাশির মডুলাস ভ্যালু হচ্ছে 3, মানে যেই রাশির 0 বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 3। কিন্তু তুমি কি এইটা জানো যে এই মানে ভুজটা ডানে আছে না বামে আছে? ভুজ তো ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে, সেটা কিন্তু জানি। এই জন্য আমরা যখন মডুলাস x = 3, কিন্তু পরের লাইনে যখন আমি x লিখি তখন কিন্তু আমি লিখি x = +-3। কথা বুঝতে পারছো কেন আমরা x = +-3 লিখি? আশা করি পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ভাইয়া মডুলাসকে কি স্কেলার অপারেটর বলা যায় বা এই স্কেলার অপারেটর কি বলতে পারো? আচ্ছা, স্কেলার অপারেটর, স্কেলার অপারেটর কোনো কিছুকে স্কেলিং করে, মান করে। আমি আসলে শিওর না, আমার মনে হয় না এটাকে বলা যায়, বাট আমার দেখতে হবে, তোমাকে জানাচ্ছি। হ্যাঁ বলো। ভাইয়া আপনি যে বাম দিকে হতে পারে, অন্যদিকে ডান দিকে হতে পারে, আবার মানও আছে, ভেক্টর হওয়ার তো কথা। হ্যাঁ, না না না, এটা জাস্ট দূরত্ব বুঝে। দূরত্ব তো ভেক্টর রাশি না, দূরত্ব তো স্কেলার রাশি। আচ্ছা, এটা যেহেতু স্কেলিং এ, আচ্ছা বিথি যে প্রশ্নটা করছো তোমার অ্যান্সারটা কারেক্ট হতে পারে, ঠিক আছে? তাও আমি একটু কনফার্ম হয়ে তোমাকে অ্যান্সারটা ভালোভাবে দিতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা মানে স্কেলার রাশি, দূরত্ব বোঝায় মূলবিন্দু থেকে। ওকে, এবার আসো আমরা মডুলাসের কিছু প্রপার্টি দেখি। মডুলাসের কিছু প্রপার্টি দেখলে আমরা আজকে দিনে প্রবলেম সলভ করতে পারবো লাস্ট 20 মিনিট। আচ্ছা, প্রথম প্রপার্টি, যে একটা প্রপার্টিতে তুমি মডুলাসে সবগুলো প্রবলেম করতে পারবা মোটামুটি, সেটা হচ্ছে ধরো মডুলাস অফ x যদি কোন একটা সংখ্যা a থেকে ছোট, এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবা। এই ফর্মুলাটা মনে রাখলে এই চ্যাপ্টারের মোটামুটি বোর্ডের সবগুলো অঙ্কই পারা যায়, সবগুলো অঙ্ক পারবা এই একটা ফর্মুলা দিয়ে। মডুলাস অফ x যদি, এবার আমরা মডুলাসকে অ্যাপ্লাই করতেছি কিন্তু ইনইকুয়ালিটির জন্য, জিনিসটা মাথায় রেখো। মডুলাস অফ x হচ্ছে a থেকে ছোট, মডুলাস অফ x হচ্ছে a থেকে ছোট। তো এইটার ফর্মুলা হচ্ছে, তার পরের লাইনে তুমি লিখতে পারবা x হচ্ছে -a থেকে বড় এবং +a থেকে ছোট। x হচ্ছে -a থেকে বড় এবং +a থেকে ছোট। আচ্ছা, মডুলাস অফ x যদি আমি বলি মডুলাস অফ x ইজ লেস দেন 3, তাহলে তার পরের লাইনে আমি কি লিখতে পারবো? x হচ্ছে -3 থেকে বড় এবং +3 থেকে ছোট। এই জিনিসটা আমরা লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? ওই যে মাত্র যে ব্যাখ্যাটা বললাম, দেখো মডুলাস অফ x ইজ লেস দেন 3 মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 3 এককের থেকে ছোট। আচ্ছা, এইবার আসো মূল বিন্দু তো হচ্ছে এই জায়গায়, সংখ্যা রেখার এই জায়গা হচ্ছে 0 বিন্দু, তাহলে 0 বিন্দুর এই দিকে আছে +3, এই দিকে আছে -3, তাহলে আমি বলতেছি মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 3 এককের চেয়ে ছোট। 3 এককের চেয়ে, তার মানে দেখো মূল বিন্দু থেকে যদি আমি বাম দিকের দূরত্ব নেই, এটাও 3 এককের চেয়ে ছোট। মূল বিন্দু থেকে যদি ডান দিকের দূরত্ব নেই, এটাও 3 এককের চেয়ে ছোট। এই জন্য আসলে এই ফর্মুলাটা লেখা হয়, মডুলাস অফ x যদি লেস দেন 3 হয় তাহলে x হবে -3 থেকে বড় এবং +3 থেকে ছোট, ঠিক আছে? এবং এই একটা ফর্মুলা দিয়ে মোটামুটি তুমি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবা। তাহলে কোথাও যদি তুমি দেখো x হচ্ছে -3 থেকে বড় এবং +3 থেকে ছোট, তার পরের লাইনে কিন্তু তুমি লিখতে পারবা মডুলাস অফ x ইজ লেস দেন 3। আবার কোথাও যদি তুমি দেখো মডুলাস অফ x ইজ লেস দেন 3, তার পরের লাইনে তুমি কি লিখতে পারবা? x হচ্ছে -3 থেকে বড় এবং +3 থেকে ছোট। এই একটা ফর্মুলা তোমরা মাথায় রাখো। মডুলাস অফ x লেস দেন a হইলে তারপর লাইনে আমরা লিখতে পারি x ইজ -a থেকে বড় এবং +a থেকে ছোট। এবং এটা মাথায় রাখবে, এটা কিন্তু লেস দেন এর জন্য, গ্রেটার দেন এর জন্য আবার অ্যাপ্লাই করে দিও না, ভুলেও অ্যাপ্লাই করে দিও না। এটা কিন্তু লেস দেন এর জন্য। মডুলাস অফ x ইজ লেস দেন কোন একটা সংখ্যা হইলে তুমি বলতে পারো x হচ্ছে
ওই সংখ্যা নেগেটিভ ভ্যালু থেকে বড় এবং ওই সংখ্যার পজিটিভ ভ্যালু থেকে ছোট। ওকে, এই একটা ফর্মুলা মোটামুটি মাথার মধ্যে রাখো, এটা দিয়ে সব ম্যাক্সিমাম প্রবলেম করা যাবে। তারপরে মডুলাসে আরো কিছু প্রপার্টি আছে, জাস্ট 2 মিনিট সময় নিব। যেমন বলা হয় যে মডুলাস অফ এ ইজ গ্রেটার দেন এ, ঠিক আছে? কোন একটা সংখ্যার মডুলাস হচ্ছে ওই সংখ্যার ভ্যালুটা থেকে মানে সমান অথবা বড় হয়, এবং এটা কিন্তু খুবই কমন সেন্স। তুমি যদি খেয়াল করো যে তুমি যদি -5 লেখো, ঠিক আছে, -5 লেখো, ওকে, তাহলে দেখো আমি দুই পাশে -5 নিলাম, দুই পাশে -5 নিলাম, ঠিক আছে, ঠিক আছে, দুই পাশে আমি -5 নিলাম। আচ্ছা, এবার বলো তো আমি যদি -5 এর মডুলাস করে দেই, এক পাশে যদি আমি মডুলাস করে দিই, আরেক পাশে যদি আমি মডুলাস না করি, তাহলে লেফট সাইডের ভ্যালুটা কত হয়ে যাবে? -5 এর মডুলাস হবে +5, রাইট সাইডে তো মডুলাস করি নাই, তাহলে রাইট সাইডেরটা -5ই থাকবে। তাহলে 5 কিন্তু আবার -5 থেকে বড় হয়ে যাচ্ছে। আবার আমি যদি দুই পাশেই 5 নেই, এবার যদি আমি মডুলাস করি, তাহলে আমার এখান থেকে পাচ্ছি 5, রাইট হ্যান্ড সাইডে থাকবে 5, তাহলে 5 = 5। এই জন্যই বলা হয় কোন সংখ্যার মডুলাস ওই সংখ্যাটা থেকে সমান হইতে পারে, বড় হইতে পারে। একটা কেস দেখাইলাম, যদি দুই পাশে আমি 5 নেই, তাহলে যদি আমি যে কোনো একটা সাইডে মডুলাস করি, তখন আমার কি হবে? ভ্যালুটা সমান থাকতেছে। আবার যদি আমি দুই পাশে নেগেটিভ সংখ্যা নেই, তখন যদি আমি একটা পাশে শুধু মডুলাস করি, তখন যেই এক পাশে মডুলাস করবো সেই পাশটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বলা হয় মডুলাস অফ এ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু +3, ওকে, শুধু এ। এটা হচ্ছে একটা প্রপার্টি। আরো কয়েকটা প্রপার্টি আছে যেগুলো আমরা প্রমাণ আমরা নেক্সট আরেকটা ক্লাসে শিখবো, আজকের ক্লাসে শিখবো না, ঠিক আছে? আরেকটা প্রপার্টি আছে এরকম, যে কোনো সংখ্যা দুইটার গুণফলের মডুলাস যেটা হয়, ওই সংখ্যাগুলোর আলাদা মডুলাস একই হয়। এটাও খুব কমন সেন্স। যেমন দেখো, তুমি যদি বলো 3 × 2, এটার মডুলাস হবে 6, আর তুমি যদি বলো 3 এর মডুলাস × 2 এর মডুলাস, হ্যাঁ, এটাও কিন্তু তুমি 6ই পাবা। আবার তুমি মাইনাস সংখ্যা নিয়ে দেখি, তুমি যদি বলো -3 × 2, এটার মডুলাস মানে কত? -6, -6 এর মডুলাস হচ্ছে +6। আবার তুমি যদি বলো -3 এর মডুলাস × 2 এর মডুলাস, এটাও তুমি আলটিমেটলি 6ই পাবা, ঠিক আছে? এই জন্য বলা হয় যে এ আর বি এর গুণফলের মডুলাস যেটা হবে, এ এর মডুলাস আর বি এর মডুলাসের গুণফল একই হবে। আচ্ছা, আরেকটা প্রপার্টি বলে, এগুলো অনেক সময় এমসিকিউ চলে আসতে পারে, এই জন্য জাস্ট একটু দেখায় রাখতেছি। এবার যে দেখাবো, এই ইনইকুয়ালিটিটা দেখাবো মডুলাসের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার প্রমাণও আমাদের শিখতে হবে। এটা রুয়েট টুয়েট অনেক জায়গায় আসছে বিভিন্ন সময়। এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, ঠিক আছে? এটা ভার্সিটি লেভেলে উঠলো তোমরা পাবা। a + b এর মডুলাস, এটা লেস দেন ইকুয়াল টু a এর মডুলাস যোগ b এর মডুলাস হবে। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি 3 স্টার দিয়ে রাখলাম। এটা প্রমাণ শিখবো আমরা একটা স্টেজে গিয়ে, ঠিক আছে? a + b এর মানে মডুলাস সেটা ছোট হবে অলওয়েজ, সেটা ছোট হবে অথবা সর্বোচ্চ সমান হইতে পারে। কার থেকে? যদি আমি আলাদাভাবে a এর মডুলাস এবং আলাদাভাবে b এর মডুলাসকে যোগ করি, সেই ভ্যালু থেকে a + b এর মডুলাসটা ছোট হবে। তোমরা কি কেউ একটা এক্সাম্পল দিতে পারবা যে এক্সাম্পলের ক্ষেত্রে a + b এর মডুলাসটা a এর মডুলাস আর আলাদাভাবে b এর মডুলাস থেকে ছোট হবে? +5 -6। ভেরি গুড, ভেরি গুড এক্সাম্পল। +5 -6, দেখো আমি যদি +5 -6 করি, মানে 5 - 6 এর মডুলাস দেখি তো, 5 - 6 এর মডুলাস কত আসে? 5 থেকে 6 বিয়োগ করলে -1, তাহলে -1 এর মডুলাস ইজ ইকুয়াল টু হবে +1। আচ্ছা, +1 পাইলাম ভ্যালু। আর আলাদাভাবে যদি আমি +5 এর মডুলাস করতাম যোগ -6 এর মডুলাস আমি আলাদাভাবে করতাম, আমি কিন্তু কত পাইতাম? দেখো তো, 5 যোগ -6 এর মডুলাস 6 হয়ে গেল 11। 11 কিন্তু 1 থেকে বড়, বুঝাই যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের যে এই ইনইকুয়ালিটিটা যেটা লিখলাম সেটা আসলে সঠিক। a + b দুইটা সংখ্যাকে যদি তুমি যোগ করে মডুলাস করো, সেটা কিন্তু ছোট হয়ে যাবে অথবা সমান হবে। কার থেকে? আলাদা আলাদাভাবে যদি সংখ্যা দুইটার মডুলাস করে তারপরে যোগ করো সেটা থেকে, ওকে? এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, খুবই ইম্পর্টেন্ট, ভার্সিটি লেভেলে এগুলো খুব কাজে লাগবে। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি আরেকটা আছে যেটা দেখতেছি আমি চুয়েট সহ অনেক জায়গায় আসছে, সেটা হচ্ছে যে a - b এর মডুলাস। তুমি যদি a আর b কে যদি বিয়োগ করে তার মডুলাস নাও, সেটা কিন্তু বড় হয়ে যাবে। কার থেকে বড় হবে? আলাদাভাবে যদি তুমি a এর মডুলাস করো এবং আলাদাভাবে যদি তুমি b এর মডুলাস করো তার থেকে। এটার একটা এক্সাম্পল আমরা এমন দিতে পারি, যেমন মনে করো যে কি হইতে পারে, 5 থেকে তুমি -6 কে বিয়োগ করতেছো। 5 থেকে যদি -6 কে বিয়োগ করো তাহলে কি আসবে? 5 + 6, তাহলে এটার মডুলাস। 5 থেকে -6 এর বিয়োগফলের মডুলাস মানে কি? 5 + 6 এর মডুলাস মানে 11 আসতেছে।
আর তুমি আলাদাভাবে যদি মডুলাসটা বের করতে তাহলে কত আসতো 5 এর মডুলাস এবং আলাদাভাবে -6 এর মডুলাস, মানে তোমার ভ্যালু আসতে কত 5 মাইনাস +6 মানে হচ্ছে তোমার -1। দেখছো -1 কিন্তু 11 থেকে অনেক ছোট একটা সংখ্যা, তার মানে এভাবে ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। ভাই দুইটা মাইনাস সংখ্যা নিয়ে দেখান তো একটু। হ্যাঁ, ধরো দুইটা যদি মাইনাস সংখ্যা নিতাম তাহলে দেখো -5 -6, এটার মডুলাস কত আসতেছে, এটার মডুলাস আসতেছে -11, তাহলে -11 এর মডুলাস ইজ ইকুয়াল টু হচ্ছে +11। আমি যদি আলাদাভাবে করতাম তাহলে কত আসতো, -5 এর মডুলাস আসতো -6 এর মডুলাস আসতো, তাহলে আমরা পাইতাম হচ্ছে 5 মাইনাস +6, না আবারও দেখছো -1 আসতেছে। আমি দেখতেছি যে কি এই সাইডটা বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই জন্য আলাদাভাবে যদি তুমি মডুলাস করে বিয়োগ করো সেই সংখ্যাটা ছোট হয়ে যায়, ভাইয়া ঠিক আছে? হ্যাঁ বলো। আর যদি মানে প্লাস হতো তাহলে কি সমান হতো? তাহলে সমান হইতো, আমি তো মানে এখানে আনসারটা সমান বড় হইলেও হতো। কিন্তু জিনিসটা কিন্তু স্যাটিসফাই করতে, সমান হইলেও চলবে না। আমি বলতেছি যে কি দুইটা সংখ্যাকে যদি তুমি বিয়োগ করে তারপরে মডুলাস করো, সেই জিনিসটা যদি তুমি সংখ্যা দুইটাকে আলাদাভাবে মডুলাস করে তারপরে বিয়োগ করো, তার থেকে বড় হবে ম্যাক্সিমাম কেস, অথবা সমানও হইতে পারে, সমান হইতে পারে। দুইটাই যদি পজিটিভ নাও তাহলে সমান হবে, ঠিক আছে? পজিটিভ দিলে সমান হবে। শেষ, মোটামুটি আমাদের যা যা জানার সব জানা শেষ এই চ্যাপ্টারের জন্য, ভাইয়া মোটামুটি বলতে পারো। হ্যাঁ বলো। ভাই আলাদাভাবে মডুলাস করে ওইটাকেও হ্যাঁ যদি আবার মডুলাস করি তাহলেও তো সংখ্যাটা ছোট থাকে, এটা কি সবসময়ই হয় এই এক্সাম্পলটার মতো? আচ্ছা, তুমি বলতেছো যে আলাদাভাবে যদি আমরা মডুলাস করে বিয়োগ করি তারপরে আবার মডুলাস করি, তাই তো? আচ্ছা, তারপরেও যদি তুমি মডুলাস করো সবসময় ছোট, আচ্ছা দেখি, আর যদি আমি এ আর বি কে যদি আলাদাভাবে বিয়োগ করে যদি মডুলাস করি, এ আর বি কে যদি বিয়োগ করে মডুলাস, না সবসময় এ ছোট হবে না, তখন সবসময় ছোট কিন্তু হবে না, সবসময় কিন্তু তখন কিন্তু ছোট হবে না, কারণ সমানের যে কেসটা ছিল ওই কেসটাতে তখন এটা বড় হয়ে যেতে পারে, অথবা এই জিনিসটা তখন মনে করো যে একটু আগে যে কেসটা দেখো আমাদের -1 ছিল, তখন কিন্তু যদি তুমি বাইরেও আরেকটা মডুলাস চিহ্ন দিয়ে দিতা তখন এটা প্লাস হয়ে যেত। মানে এটা সব ক্ষেত্রে স্যাটিসফাই করবে না, অনেক ক্ষেত্রে স্যাটিসফাই করবে যে তখনও ছোটই থাকতে পারে, বাট সব ক্ষেত্রে স্যাটিসফাই করবে না, কিছু কিছু ক্ষেত্রে এটা বড় হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কিছু প্রবলেম সলভ করবো, চলো একদম বেস লেভেল থেকে প্রবলেম সলভ করা শুরু করব, যেগুলো সবাই পারবে, খুবই ইজি প্রবলেম, সেখান থেকে শুরু করে আস্তে আস্তে আমরা প্রবলেমে মানে কঠিন গুলোতে যাবো, ভার্সিটি লেভেলে বা বোর্ড লেভেলে আসা প্রবলেমে যাবো। প্রথমে বেস লেভেলের মান নির্ণয়ের প্রবলেম, এটা সবাই পারবে। এখানে আমি 12, এখানে আমি ছাড়া কয়জন, 10 জনকে যদি জিজ্ঞেস করি প্রত্যেকেই পারবে এই প্রবলেম গুলো, মান নির্ণয় প্রবলেম। অনেক সময় এমসিকিউ তো দেয় আর কি, টুকটাক ক নম্বর প্রশ্ন দেয়। যেমন ধরো আমি যদি একটা জিনিসের মান বের করতে বলি, এরকম একটা বোর্ড পরীক্ষা আসছিল, এটা ক নম্বরে আসছিল, -1 -8 এটার মডুলাস যোগ 3 -1 এর মডুলাস। আচ্ছা, এইটা তোমরা নিজেরা করো, আমি জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো তাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? যাকে জিজ্ঞেস করবো তাকে অ্যান্সার দিতে হবে, তোমাদের মধ্যে যে কাউকে জিজ্ঞেস করতে পারি। সবাই একটু দেখো, মডুলাসের ব্যাপারটা তো বুঝোই, বিয়োগ করবা যোগ করবা, তারপরে মডুলাসের ভিতরে মাইনাস চিহ্ন থাকলে সেটা প্লাস হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। তো অ্যান্সারটা আমাকে বলবা। আচ্ছা, আমি অ্যান্সারটা জিজ্ঞেস করি, দেখি নুজাত ফাইদা, তুমি বলতে পারবা এটা অ্যান্সার কত হবে? 9 plus 2 যত মানে 11 11 হবে। ওকে, খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। এবার চলো মান নির্ণয়ের একটা প্রবলেম দেখি। ধরো 13 প্লাস -1 -4 তারপর হচ্ছে -3, এখানে হচ্ছে মডুলাস চিহ্ন দিচ্ছি, সরি দেখি, হ্যাঁ এটা হচ্ছে মডুলাস চিহ্ন, তারপর আবার একটা -3 করলাম, হ্যাঁ তারপর আবার একটা মাইনাস দিয়ে আবার একটা মডুলাস চিহ্ন, তার ভেতর আবার -8। এটাও সবাই একটু করো তো, এটাও কুমিল্লা বোর্ডে আসছিল ক নম্বর প্রশ্ন, মানে 2 মার্কসের জন্য। দেখো এটাও পারবা, একদম ইজি। আমাকে অ্যান্সারটা তোমরা বের করে রাখো, আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সারটা বলবো, ঠিক আছে? অ্যান্সারটা বের করে রাখো। আচ্ছা, এটা আমাকে নাদিম, নাদিম তুমি বলো তো এর অ্যান্সার কত আসবে? 7। 7 আসবে, চলো দেখি
13 আর -1 আর -4 মানে হচ্ছে -5, -5 এর মডুলাস করলে এটা হয়ে যাবে +5, তারপর আবার একটা -3 আছে, তারপর একটা মাইনাস আছে, আর -8 এর মডুলাস আছে, -8 এর মডুলাস হয়ে যাবে +8 শেষ। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে কত আসে, তাহলে এখানে আসতেছে হচ্ছে তোমার 5 থেকে 3 বিয়োগ 13 আর 5 হচ্ছে 18, 18 থেকে 8 গেলে 10, 10 থেকে 3 গেলে 7 হচ্ছে +7 আসে। তাহলে হচ্ছে +7 হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা মোটামুটি মান নির্ণয়ের প্রবলেম পারলাম, তো এখানে আর হুদাই পেঁচায় কোনো লাভ নাই। চলো এবার পরম মান, এবার একটা প্রবলেম করব, যে প্রবলেম গুলো হচ্ছে তোমাকে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস চিহ্ন ব্যতীত জিনিসটাকে প্রকাশ করতে হবে। চলো এখানে আমি কি বুঝাচ্ছি, এখানে যে প্রবলেম গুলো দিব সেগুলো কেমন হবে দেখো। আমি প্রথম প্রবলেমটা দেখাই, যেটা আমি অলরেডি দেখাইছি একবার, মডুলাস অফ এক্স ইজ লেস দেন 3। মানে আমি ইনস্ট্রাকশনটা দেখো, ইনস্ট্রাকশন হচ্ছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, মানে তোমাকে মডুলাস চিহ্নটা উঠায় দিতে বলছে, মানে তুমি মডুলাস চিহ্নটা রাখতে পারবে না, মডুলাস চিহ্ন উঠায় দিলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে মডুলাস অফ এক্স ইজ লেস দেন 3 হইলে বলো তো পরের লাইনে আমি কি লিখতে পারবো, যদি মডুলাসটা উঠায় দিই তাহলে কি হবে? -3 থেকে বড় ফার্স্ট হিন্দু -3 লেস দেন x গ্রেটার দেন, সরি ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে তোমার অ্যান্সার, এক্স হচ্ছে -3 থেকে বড় এবং 3 থেকে ছোট। তাহলে এই রিলেটেড আরো কিছু প্রবলেম আমরা চলো কন্টিনিউসলি দেখি এখান থেকে। ধরো এই প্রবলেমটা একটু করো তো তোমরা, x-3 এর মডুলাস ইজ লেস দেন 7। আমি তোমাদের কিছু প্রবলেম দিই, ওগুলো তোমরা করতে থাকো। এইটা একটু করো, এটা তোমরা এক্স এর ভ্যালুটা বের করবে, এক্স এর ভ্যালুটা আলটিমেটলি কত আসে দেখো, এক্স এর ভ্যালুটা কত আসে একটু খেয়াল করো। ভাইয়া -4 is less than or equal x is less than or equal 10. সবার কি এরকম আসছে? জি ভাইয়া। ওকে, ভেরি ভাইয়া, গুড। তাহলে আমি একটা কাজ করি, equal না হ্যাঁ কি, আচ্ছা হ্যাঁ ইকুয়াল টু থাকবে, ভেরি গুড। আচ্ছা তোমাদেরকে তাহলে আমি এখান থেকে বোর্ডে আসা 2-3টা প্রবলেম আর রুয়েটে আসা একটা প্রবলেম দিই, ঠিক আছে? আমার বিষয় সবাই পারবে, খুবই সিম্পল। ওই যে ভাগের একটা নিয়ম মনে রাখবা, উল্টা দিলে যে অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আর একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা যে অ্যাপ্লাই করতে এটা কিন্তু লেস দেন আর লেস দেন ইকুয়াল টুর জন্য অ্যাপ্লাই করা যায়, গ্রেটার দেন থাকলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কোথাও যদি গ্রেটার দেন দেখো তাহলে সেটাকে আগে লেস দেনে আনার চেষ্টা করবো, তারপরে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখো। আমি তোমাদের কিছু প্রবলেম দিচ্ছি, এগুলো একটু করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা আমি তোমাদের প্রবলেমগুলো দিই, নাম্বার দিয়ে দিই, তারপর আমি জিজ্ঞেস করব কোন নাম্বার অ্যান্সার, এক একজনকে এক একটা নাম্বার একটা জিজ্ঞেস করবো, অ্যান্সার গুলো পারতে হবে। আচ্ছা, সো প্রথমে আসো যে 1 বাই মডুলাস 1 - 4x গ্রেটার দেন দিছি, ঠিক আছে? গ্রেটার দেন দিছি কিন্তু এটা মনে রাখবা। আর এখানে কিন্তু x এর মান কখনোই 1/4 হইতে পারবে না, গ্রেটার দিছি, তার মানে তোমাদের যেটা করতে হবে এটাকে আগে লেস দেনে নিতে হবে, তারপর হচ্ছে তোমার প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, আচ্ছা এরপরে ধরো, তারপরে যদি আরেকটা সহজ দেই, বোর্ডে আসছে অনেকগুলো বোর্ডে, 2x + 3 এর মডুলাস লেস দেন 7, এটা করবা। তারপরে রুয়েটে আসা একটা প্রবলেম, 1/3x + 1 এর মডুলাস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 5, x ইজ নট ইকুয়াল টু -1/3, এটা আবার বলে দিবে প্রশ্ন। এই 3টা প্রবলেম একটু তোমরা নিজের একটু সলভ করার চেষ্টা করো, ঠিক আছে?
আচ্ছা, আরো 2 মিনিট সময় নাও, সবাই একটু এই 3টা প্রবলেম সলভ করার চেষ্টা করো, দেখো পারো কিনা। অ্যান্সার গুলো আমাকে বললো, এগুলো করতে পারলে মোটামুটি বুঝবো যে তোমাদের ভালোই ইয়া হয়েছে। আচ্ছা, so, চলো অ্যান্সার গুলো একটু মিলাই, যারা জিজ্ঞেস করবো সে বলবো। ওকে, কে আছে? হ্যাঁ, তানভীর, বলো তো প্রথম প্রশ্নের অ্যান্সার কত হবে? করতে পারছো প্রথম প্রশ্ন? এই লাস্টের প্রশ্ন একটু দেখাবেন। হ্যাঁ, লাস্টের প্রশ্ন 1/মডুলাস 3x + 1 ইফ গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। ওকে তানভীর, রিপ্লাই করতে হবে, ঠিক আছে? না পারলেও রিপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে আচ্ছা বলো তো 1 নম্বর প্রশ্নটা কে পারছো? আকিদা পারছো 1 নম্বর প্রশ্ন? 1/4 থেকে বড় আর 5 থেকে ছোট। আচ্ছা, দাঁড়াও একটু ক্রস চেক করি অন্যরা কি বলে দেখি, বাকিরা কি বলো। হ্যাঁ আমার আসছে ভাই 1/3 থেকে বড় আর 1/6 থেকে ছোট। জি ভাই, আমার এটাই আসছে। আচ্ছা 1/3 থেকে বড় বললা? ভাই ইকুয়ালও উল্টা আছে বই- নিচে। ওবে আর কি উল্টা বলে ফেললাম, 1/6 থেকে বড় হবে না? দেখো তো। জি আচ্ছা একটা ভাইয়া, কাজ করি, তো আবার প্রবলেম আমি করি, একটা প্রবলেম আমি করি তাহলেই হয়, বাকিগুলো তোমরা মিলে নিও নিজেরা। দেখো তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমি জানি গ্রেটার দেন চিহ্নের জন্য আমি প্রথম কথা মডুলাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে, আমি ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না, ও ইনডিরেক্টলি করতে হবে। শুনো, গ্রেটার দেন থাকলে যে করতেই পারবে না এমন না, গ্রেটার দেন থাকলে তখন তোমাকে মডুলাসের প্রপার্টিতে যাইতে হবে, বুঝছো? গ্রেটার দেন থাকলে তোমাকে দুইটা ভাগে ভাগ করে করতে হবে, একবার 1 - 4x ধরে করতে হবে, 1 - 4x 1/1 - 4x ইজ গ্রেটার দেন 4, আবার ধরতে হবে -1 মানে মডুলাসটা উঠে দিলে তো প্লাস মাইনাস দুইটা চিহ্ন চলে আসবে, তো তখন চলে আসবে। আচ্ছা, যদি এরকম হয় আর কি গ্রেটার দেন থাকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে বিপরীতকরণ করব, উভয় পাশে বিপরীতকরণ করব। তো উভয় পাশে যদি বিপরীতকরণ করি, লেফট হ্যান্ড সাইডে হয়ে যাবে মডুলাস 1 - 4x, আর রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে 1/3, মাঝখানে ছিল গ্রেটার দেন চিহ্ন, মাঝখানে হয়ে যাবে লেস দেন চিহ্ন। ওকে, তারপর এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, -1/3 থেকে 1 - 4x টা বড় এবং +1/3 থেকে ছোট, গ্রেটার দেন ইকুয়াল আর কি। আচ্ছা, এবার একটা কাজ করি, এবার আমরা যদি উভয় পাশ থেকে -1 কে বিয়োগ করে দিই তাহলে কেমন হবে? উভয় পাশ থেকে যদি -1 কে বিয়োগ করে দেই তাহলে কি আসে? তাহলে -1/3 -1, আর এখানে আসতেছে হচ্ছে -4x, এখানে আসতেছে যে 1/3 -1, সব জায়গাতে -1 কে বিয়োগ করে দিন। একই জিনিস যোগ বিয়োগ করলে কিন্তু কোনো সমস্যা নেই, অসমতার ক্ষেত্রে একই জিনিসকে তুমি যোগ বিয়োগ করলে কোনো সমস্যা নেই। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 3 -3 মানে -4/3 পাচ্ছি, রাইট? আচ্ছা, হচ্ছে -4/3, -1 আর -3, তারপর হচ্ছে -4x, এরপর আসতেছে কত? এখানে আসতেছে 3 1 মানে -2/3। আচ্ছা, এবার আমাকে বলো, আমি যদি উভয় পাশে -4 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে কত আসবে? -4/3 ভাগ করলাম -4 দিয়ে, 4x কে ভাগ করলাম -4 দিয়ে, -2/3 কে ভাগ করলাম -4 দিয়ে। আচ্ছা করলাম, বাট আমরা তো জানি মাইনাস দিয়ে কোনো কিছুকে গুণ করা, মাইনাস দিয়ে কোনো কিছুকে ভাগ করা, এই কাজটা যদি করি
তাহলে লেস দেন চিহ্ন হয়ে যাবে গেটার দেন চিহ্ন হয়ে যাবে লেস দেন, এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, তাহলে এইখানে ছিল লেস দেন চিহ্ন, এটা হয়ে যাবে গেটার দেন। এইখানেও ছিল লেস দেন চিহ্ন, এটা হয়ে যাবে গেটার দেন ইকুয়াল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি ব্যাপার। তাহলে এবার আমরা দেখি কত আসে কাটাকাটি করলে। 2 মানে হচ্ছে 1/6 আসে, এখানে আসবে 1/6, আর এখানে কাটাকাটি করলে -4 কাটা 1/3, তাহলে এরকম আসতেছে। আর এখানে কাটাকাটি করলে x এরকম আসে না? তো এটা মানে কি, মানে x হচ্ছে 1/6 থেকে বড় আর x হচ্ছে 1/3 থেকে ছোট। এটাকে তাহলে আমি এভাবেও লিখতে পারি, 1/6 থেকে x হচ্ছে বড়, ইজ লেস দেন 1/3। শেষ, এই হচ্ছে কি অ্যান্সার। ওকে, আমি বিশ্বাস করি যে এটা যারা বুঝছো তারা এই প্রশ্নটা অবশ্যই পারবা। 1/3x + 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 5, এটা আরো সহজ। আর এটা তো মনে হয় সবাই কম বেশি পারছে। 2 নম্বরটার অ্যান্সার কত আসছে বলো তো? মডুলাস 2x + 3 -2 is less than x is less than 5. -2 is less than x, শিওর? অ্যান্সারটা মিলতেছে না। একটু দেখো তো অ্যান্সারটা ঠিক আছে কিনা। আচ্ছা, -5 আমি greater than x greater than 2 না? x হচ্ছে -5 থেকে বড় এন্ড লেস দেন 2 হবে। জি আচ্ছা, আমি এটা করি। জি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, আছে আমি না? ভুলে একটা জি ভাই, এটাই। আচ্ছা, তাহলে আর এটা করার দরকার নেই, সবাই যেহেতু এটার সাথে মোটামুটি একমত। আচ্ছা, ঠিক আছে, তো ভেরি গুড, সবাই মোটামুটি পারছো পরম মান চিহ্ন পর্যন্ত। এবার আমরা সমাধান করব। এবার আমরা চলো, আচ্ছা, পরম মান চিহ্নে আরেকটা প্রবলেম আছে যেটা আমি, চলো এটা কোনো জায়গায় আসে নাই বোর্ড বা কোথাও, বাট একটু ডিফারেন্ট, চলো একটু দেখি। 1 মডুলাস x হচ্ছে 1 থেকে বড়, এরপর হচ্ছে মডুলাস x হচ্ছে 5 থেকে ছোট। এটারে তুমি কিভাবে করবে? এটারে কিন্তু তুমি কোনো ফর্মুলা দিয়ে করতে পারতেছো না। তো এটার জন্য তোমার যেটা করতে হবে, আমরা জানি মডুলাসটা, যদি মডুলাসের ভেতরে কি থাকে, ডুয়ালিটি থাকে না? মডুলাসের ভিতরে তো দুইটা ভিন্ন চেহারার থাকে, তাই না? এর ভিতরে +x ও থাকতে পারে, এর ভিতরে -x ও থাকতে পারে। তো আমরা ওই ডুয়ালিটি নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা একবার +x ধরে কাজ করব, একবার -x ধরে কাজ করব। তো আমরা যেটা করব, এখানে প্রথমে মডুলাস x এর মান, একবার আমি x এর মান পজিটিভ ধরব। পজিটিভ ধরলে কি আসবে? 1, শেষ। এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, x এর মান যদি পজিটিভ হয় তাহলে অ্যান্সার কি হয়ে গেল? x হচ্ছে 1 থেকে বড়, 5 থেকে ছোট। মডুলাস উঠে দিলে তো x এর মান পজিটিভ নেগেটিভ দুইটাই আসবে, তাই না? তাহলে তোমার নেগেটিভটা নিয়েও কাজ করতে হবে। আর যদি x এর মান নেগেটিভ হয় তাহলে -x হচ্ছে 1 থেকে, -x হচ্ছে 1 থেকে বড়, 5 থেকে ছোট। তাহলে উভয় পাশে যদি আমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দেই তাহলে আসবে -1, x কে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে হবে +x, -5 কে গুণ করলে হবে -5। আর চিহ্নটা এটা ছিল লেস দেন, এটা হয়ে যাবে গ্রেটার দেন, এটা হয়ে যাবে গ্রেটার দেন। শেষ, এই দুইটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। ঠিক আছে, এরকম যদি থাকে মডুলাসের প্রবলেমগুলো তুমি দুই ভাবে করতে পারো। ওই যে ফর্মুলাটা দেখাই, তুমি ফর্মুলাটা শর্টকাট ওইভাবে করতে পারো, অথবা তুমি প্লাস মাইনাস ধরেও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি চাইলে মডুলাসটা উঠে একবার প্লাসের জন্য ক্যালকুলেট করবে, একবার মাইনাসের জন্য ক্যালকুলেট করবে, দুইটার জন্য ক্যালকুলেট করেও তুমি চাইলে প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবে। ওকে, আচ্ছা, আজকে এখন আমরা আর 3টা প্রবলেম করব, জাস্ট 3 মিনিট, 10 এর, না 3টা না, আজকে সমাধানে কিছু প্রবলেম করে আজকে ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, সমাধান রিলেটেড কিছু প্রবলেম করি। চলো, সমাধানের প্রবলেম অলরেডি আমরা যেটা করলাম, যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করে, এইটাও বেসিক্যালি সমাধানের মতো একদম সিমিলার টাইপের। ঠিক আছে, তো আমরা সমাধানের প্রবলেম করবো মডুলাসের জন্য। যেমন মনে করো যে সমাধানের প্রবলেম কেমন হতে পারে, যশোর বোর্ডে 2017 সালে আসা একটা প্রবলেম। আচ্ছা, এটা তো মাত্রই করলাম। সমাধান বলতে আসলে মানে একটু আগে যে পরম মান চিহ্ন ব্যতীত যেটা করলাম, এগুলো থেকে ডিফারেন্ট কিছু না। যেমন 2x - 7 এর মডুলাস ইজ গ্রেটার দেন 5। ঠিক আছে, মানে এটার ক্ষেত্রে তোমাদের টার্গেট থাকবে যে তোমার x এর মান বের করা। এখন ব্যাপারটা হচ্ছে, যদি এমন থাকতো যে 2x ইজ ইকুয়াল টু 5, তাহলে তুমি বলতা যে হ্যাঁ, x এর মানটা হচ্ছে বা x এর সমাধানটা হচ্ছে 5/2, এটা হচ্ছে তোমার x এর অ্যান্সার। কিন্তু যদি কোনো কিছু যদি অসমতার মধ্যে দেওয়া থাকে বা ইনইকুয়ালিটি দিয়ে দেওয়া থাকে,
তাহলে কি তুমি নির্দিষ্ট ইকুয়ালিটি দিয়ে যদি দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু অ্যান্সার নির্দিষ্ট পাবো, একটা বা দুইটা অ্যান্সার পাও। ঠিক আছে, যেমন মনে করো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, মাঝখানে কিন্তু ইকুয়াল সাইন দিছি, পরের লাইনে তুমি বলো যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, দুইটা অ্যান্সার পাইছি এক্স এর, খুব ভালো কথা, এক্স এর দুইটা অ্যান্সার তুমি পাইছো। বাট যখন কোনো কিছু ইকুয়ালিটি দিয়ে দেওয়া থাকে অথবা ইনইকুয়ালিটি দিয়ে দেওয়া থাকে তখন কিন্তু তুমি একটা বা দুইটা অ্যান্সার পাবা না, তুমি পাবা সেট অফ অ্যান্সার্স, সেট অফ সলিউশন, এক সেট সলিউশন পাবা। যেমন মনে করো 2x ইজ গ্রেটার দেন 4, তাহলে বলো তো x এর মান কত হবে? x এর মান হবে x ইজ গ্রেটার দেন 2। তাহলে x ইজ গ্রেটার দেন 2 এটা কি একটা মানকে বোঝাচ্ছে? একটা মানকে বোঝাচ্ছে না, সে বলতেছে 2 থেকে বড় সকল সংখ্যা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক না? 2 থেকে বড় সকল সংখ্যা হচ্ছে আমার অ্যান্সার, সে অসংখ্য সলিউশনকে বোঝাচ্ছে, ঠিক আছে, একটা সেট অফ সলিউশনকে বোঝাচ্ছে। সো ইনইকুয়ালিটিকে সমাধান করা মানে হচ্ছে তুমি একটা সেট অফ সলিউশন পাবা, অসংখ্য মান পাবা, ঠিক আছে। সিমিলারলি দেখো 2x - 7 এর মডুলাস, এটা যশোর বোর্ডে আসছিল ক নম্বরে, ইজ গ্রেটার দেন 5, তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার করার জন্য আমরা কি করব, একবার প্লাস ধরে করব, একবার 2x - 7 ইজ গ্রেটার দেন 5 করব, একবার মাইনাস অফ 2x - 7, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিবা কিন্তু মাইনাস দেওয়ার আগে, মাইনাস অফ 2x - 7 ইজ গ্রেটার দেন 5 হবে। তাহলে মডুলাস উঠিয়ে দিছি, একবার প্লাসের জন্য আসবে বা মাইনাসের জন্য আসবে। তো প্লাসের জন্য আসলে আমার x এর মান কি আসে দেখি। সো 2x - 7 ইজ গ্রেটার দেন 5 মানে 2x ইজ গ্রেটার দেন -7 টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে +7 হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে x ইজ গ্রেটার দেন 6। তারপরে আমরা যদি মাইনাস চিহ্ন দিয়ে মাল্টিপ্লাই করি উভয় পাশে, তাহলে আমরা পাবো 2x - 7 মাইনাস চিহ্ন দিয়ে মাল্টিপ্লাই করলে এই গ্রেটার দেন চিহ্নটা লেস দেন হয়ে যাবে এবং এই 5 এর আগে -5 চলে আসবে। তাহলে এবার 2x ইজ লেস দেন -7 টাকে ওই পাশে নিয়ে গেলে +7 হয়ে যাবে, +2, তাহলে x ইজ লেস দেন 1। তাহলে তোমার অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে x ইজ গ্রেটার দেন 6 অথবা x ইজ লেস দেন 1। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এটাকেই বলা হয় অসমতার সমাধান করা, ঠিক আছে। এবার x এর মানগুলো বের করে নিয়ে আসতে হবে, x এর মান তোমার বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ বলো। এখানে যদি ভাই লেস দেন থাকতো তাহলেও আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারতাম না, একবার প্লাস একবার মাইনাস ধরে? হ্যাঁ এই ফর্মুলাটা ইউজ করতে পারবে, কিন্তু কথা হচ্ছে লেস দেন থাকলে এত কষ্ট কেন করবো? তুমি তো ডিরেক্ট একটা ফর্মুলা জানো, তো তুমি ডিরেক্ট ফর্মুলা করে ফেলে সাথে সাথে এক লাইনে অ্যান্সার চলে আসবে। বাট তুমি যদি চাও তুমি এইভাবেও করতে পারবে, ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক রুল। ভাই এখানে অথবা না দিয়ে এবং দিলে কি ভুল হবে? এবং দিলে ভুল হবে, অথবা দিতে হবে। ভাইয়া এখানে কারণ অথবা ইউনিয়ন বোঝাচ্ছে? অথবাটা ইউনিয়ন বোঝাচ্ছে, এক্স্যাক্টলি। ইউনিয়নের ভিতরে সবকিছু চলে আসে না, এটা হচ্ছে তাই। ইউনিয়নের ভিতরে সলিউশন মানে যে এই সলিউশনটাও আসবে, এই সলিউশনটাও আসবে। আর এবং দিলে সমস্যা আছে, হিউজ সমস্যা আছে। এবং দেওয়ার মিনিং কিন্তু আলাদা। অথবা দেওয়ার মিনিং হচ্ছে গিয়ে আমি আসলে জানতাম না যে এটার ভেতরে 2x - 7 আছে, আমি আসলে এটাই শিওর না যে 2x - 7টা কি প্লাস 2x - 7 নাকি মাইনাস 2x - 7। এই জন্য আমি একবার প্লাসের জন্য বের করছি, মাইনাসের জন্য বের করছি, এবং আমি অথবা দিয়ে বুঝাচ্ছি যে ভাই এটাও হইতে পারে সলিউশন, এটাও হইতে পারে, আমি আসলে এক্স্যাক্টলি শিওর জানি না যে কোনটা সলিউশন। তুমি যদি এবং বলে দাও তার মানে তুমি বলতে এটাও সলিউশন এটাও সলিউশন, দুইটাই সলিউশন, বাট দুইটা তো একসাথে সলিউশন হবে না। তো যাই হোক তুমি অথবা দিবে, ঠিক আছে। এটা ডিটেলস আলোচনায় গেলাম না, কিছুটা আইসিডির কনসেপ্টও চলে আসবে। আইসিডির ক্ষেত্রে তোমার অনেক লজিক্যাল অপারেটরের কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো চলে আসবে। ভাইয়া হ্যাঁ বলো। ভাই এখানে যদি লেস দেন দিয়ে যদি আমরা এভাবে করতাম অঙ্কটা, তাহলে কি আমি এবং তখন ইউজ করতে পারতাম মানে এতে রেজাল্টে? লেস দেনের ক্ষেত্রে তুমি সম্ভবত, হ্যাঁ লেস দেনের ক্ষেত্রে তুমি পারতা, হ্যাঁ লেস দেনের ক্ষেত্রে সম্ভবত তুমি পারতা, কারণ তখন তো ওই দুইটাই একই ইন্টারভালের ভিতরে আসতেছে, তখন তুমি পারতা আর কি, ঠিক আছে। আচ্ছা লেস দেনের ক্ষেত্রে আবার দেখো, ওইটার ক্ষেত্রে আবার দেখো অথবা দিলেও ওরা আসলে একই জিনিসকেই বোঝায়। যেমন একটা এক্সাম্পল নেই, ধরো একটা বোর্ডের প্রবলেম নেই, 3x - 4 এর মডুলাস ইজ লেস দেন 2। তো এটাকে আমি ধরো ডিরেক্ট যদি ফর্মুলা দিয়ে করি, ডিরেক্ট ফর্মুলা দিয়ে করলে কি আসবে, -2 থেকে 3x - 4 বড় আর হচ্ছে 2 থেকে ছোট। তার মানে আমার উভয় পাশে +4 কে যোগ করি, কত আসতেছে 2 3x 6, 3 দিয়ে যদি ভাগ করি 2/3 আর এখানে আসতেছে 2। তাহলে এটা হয়ে গেল আমার x এর সলিউশন। তাহলে x এর 2/3 থেকে বড় এবং 2 থেকে ছোট। ও না, এবার এই ক্ষেত্রে তোমার অথবা ইউজ করতে হবে যখন দুইটা ইনইকুয়ালিটি চলে আসে, মানে কম্পাউন্ড ইনইকুয়ালিটি যেটা বলি আমরা, ঠিক আছে।
একটু আগে যে আমি পড়াইছিলাম কম্পাউন্ড ইনইকুয়ালিটির ক্ষেত্রে অথবা দেওয়া লাগে, মানে as much as I know কম্পাউন্ড ইনইকুয়ালিটির ক্ষেত্রে না সরি এই প্রবলেমের ক্ষেত্রে তুমি অথবা দিতে না, এবং দিলে চলবে। এই প্রবলেমের ক্ষেত্রে এবং দিলে চলবে, কারণ এই প্রবলেমটা আসলে একটা সিঙ্গেল সলিউশনকে বোঝাচ্ছে, 2/3 থেকে বড় আর 2 থেকে ছোট, মানে ভেতরের একটা জায়গায় বোঝাচ্ছে। বাট আগের প্রবলেমটা দেখো, আগের প্রবলেমটা বোঝাচ্ছে যে একবার 6 থেকে বড় ওগুলাকে তুমি সলিউশনের মধ্যে রাখতেছো, আবার 1 থেকে ছোট সেগুলাকে তুমি সলিউশনের মধ্যে রাখতেছো, মানে দুইটা ভিন্ন দিকের দুইটা সলিউশন, তাদেরকে তুমি যোগ করার চেষ্টা, এই জন্য আমরা অথবা বলি। ঠিক আছে, 6 থেকে বড়গুলো মানে সংখ্যা রেখার কথা চিন্তা করো, সংখ্যা রেখার 6 থেকে বড়গুলো তোমার সলিউশনে আসতেছে, আবার 1 থেকে যারা ছোট তারাও তোমার সলিউশনের মধ্যে আসতেছে। দুইটা ভিন্ন দুইটা সেট কিন্তু যখন তোমার যোগ করি তখন আমরা ইউনিয়ন দিই বা অথবা দিই। আর এটা দেখো, এটার মধ্যে একটাই সেট আসছে, মানে 2/3 থেকে বড় আর 2 থেকে ছোট, মানে ভেতরের একটা জায়গা আসছে। এটাকে তুমি চাইলে এবং দিয়ে করতে পারবা, যে যদি আমরা এটাকে মডুলাস উঠে প্লাস মাইনাস দিয়ে করতাম তাহলে আমাদের সলিউশন আসতো এরকম, x is greater than 2/3 এবং x is less than 2। এক্স্যাক্টলি, খুব ভালো একটা প্রশ্ন করছো, যে প্রশ্ন আমার এর আগে কেউ করে নাই, এজন্য আমি চিন্তা করিনি আর কি। এটা খুব ভালো প্রশ্ন, এটা এবং দিয়েই করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা সলিউশনের ব্যাপারটা আশা করি কিছুটা বুঝতে পারলাম, যে সলিউশন জিনিসটা আসলে কি। এখন চলো এখান থেকে আরো একটা দুইটা সলিউশন করার চেষ্টা করি। চলো, না বোর্ডে আসার প্রবলেম তো পাচ্ছি না। ভাইয়া হ্যাঁ বলো। অথবা তো সব জায়গায় ইউজ করতে পারবো। অথবা তুমি প্লাস অথবা মাইনাস তো লাগার কথা না। এই জায়গায় লাগবে না কেন, কারণ এখানে হচ্ছে যখন লেস দেন থাকবে তখন তুমি অথবা দিবা না। লেস দেন থাকলে কেন অথবা দিবে না আমি তোমাদেরকে বলি, যখন মডুলাস সামথিং মডুলাস ইজ লেস দেন কোনো কিছু দেওয়া থাকবে তখন তুমি অথবা কেন দিবা না সেটা বলতেছি। তখন তোমার সলিউশনটা একটা নির্দিষ্ট ইন্টারভালের ভিতরে চলে আসবে। ঠিক আছে, বলবে যে কি এরকম 2 থেকে বড় এবং 2 আর 3 এর মাঝখানে চলে আসবে, এরকম একটা অবস্থা হবে। ঠিক আছে, 2 আর 3 এর মাঝখানে, 4 আর 6 এর মাঝখানে, এখানে দেখো 2/3 আর 2 এর মাঝখানে, এরকম একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে চলে আসবে যখন তোমার সামথিং মডুলাস ইজ লেস দেন কোনো কিছু থাকবে। যেমন এখানে 3 মডুলাস অফ 3x - 4 ইজ লেস দেন 2 ছিল। এই জন্য তুমি যদি ডিরেক্ট ফর্মুলা দিয়ে করো তাহলে সাথে সাথে অ্যান্সার চলে আসলো, তোমার এত কিছু ভাবা লাগলো না। আর যদি তুমি ভেঙে ভেঙে করতে চাও, যে একবার প্লাস 3x - 4 এর জন্য করলা, একবার মাইনাস অফ 3x - 4 এর জন্য করলা, তখন তোমাকে এবং দিতে হবে। কেন? কারণ তখন হচ্ছে তোমার একই রেঞ্জের ভিতরে তোমার সলিউশনটা চলে আসছে। ঠিক আছে, আর অথবাটা তুমি কখন ইউজ করবা? যখন তোমার গ্রেটার দেন থাকবে। গ্রেটার দেন থাকলে সমস্যাটা কি হয় আমি বলি। গ্রেটার দেন থাকলে তোমার সলিউশনটা দুইটা দুই দিকে মুভ করে, একটা তোমার ডান দিকে যায়, একটা যায় তোমার বাম দিকে। ঠিক আছে, এই জন্য আমরা বলি যে কি হয়, এই ডান দিকের সলিউশন আসবে নাহলে বাম দিকের সলিউশন আসবে। দুইটা জিনিস তো একই সাথে সত্য হইতে পারে না, বাট একই সাথে কিন্তু তোমার এই দুইটা জিনিস সত্য হইতে পারে। একই সাথে কিন্তু তোমার এই দুইটা জিনিস সত্য হতে পারে। তোমার আইসিটিতে পড়ছো কিনা আমি জানি না, যে এন্ড অর এই দুইটা জিনিসের অপারেটরটা পড়ছো কিনা জানি, এন্ড অপারেটর আর অর অপারেটর। ঠিক আছে, যখন দুইটা জিনিস একই সাথে সত্য হয়, যখন দুইটা জিনিস একই সাথে সত্য হয় তখন আমরা সেটাকে বলি এন্ড। যে দুইটা জিনিস একই সাথে সত্য হয় না তখন সেটাকে অর অথবা অথবা দিয়ে আমরা প্রকাশ করি। সেট থিওরিতে যেটা তোমরা ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে পড়ছো। এখন দেখো তোমার কোন শেষে অ্যান্সার এখন তুমি পাবা, বলো তো যেই জিনিসটা 2/3 থেকে বড় সেই জিনিসটা কি অটোমেটিক 2 থেকে ছোট হয়ে যাচ্ছে না? না, 2/3 থেকে বড় হইলে সে কিন্তু 2 থেকেও ছোট হইতে পারে। তার মানে যে জিনিসটা 2/3 থেকে বড় আর 2 থেকে ছোট তারা কিন্তু আসলে একই জায়গার ভিতরে আছে, ভিন্ন দুইটা এরিয়ার ভিতরে কিন্তু নাই। বুঝতে পারছো? ভিন্ন দুইটা এরিয়ার ভিতরে কিন্তু নাই। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পারলাম আশা করি। দেখো 2/3 কথা যদি চিন্তা করো সংখ্যা রেখার ক্ষেত্রে, 2/3 মানে কত? ক্যালকুলেটরে চাপলে তুমি পাবা এটা দশমিক কিছু একটা পাবা, 0 পয়েন্ট সামথিং পাবা। ঠিক আছে, 0.667 এই জাতীয় কিছু একটা পাবা। 0 যদি এদিকে হয় 0.67 ধরলাম, এরকম একটা জায়গার মধ্যে আছে, 0.667 এরকম কিছু একটা। আর 2 হচ্ছে এরকম একটা জায়গার মধ্যে আছে। তো যেই জিনিসটা 0.67 থেকে বড়, তাহলে সেটা তো আবার 2 থেকেও ছোট হইতে পারে। তাহলে এই দুইটা জিনিস একই সাথে সত্য হওয়া পসিবল। একই সাথে এই দুইটা জিনিস সত্য হওয়া পসিবল। যেটা 2/3 থেকে বড় সেটা আবার একই সাথে 2 থেকেও ছোট হইতে পারে। তো এই ক্ষেত্রে তোমরা আমরা এন্ড ইউজ করবো বা অথবা কি বলে এবং ইউজ করবো এবং। ঠিক আছে, আর যখন আমরা আগের সলিউশনটার ক্ষেত্রে যাই, আগের সলিউশনটা কেমন আসছিল? x is greater than 6 আসছিল একটা সলিউশন, আরেকটা সলিউশন আসছিল x is less than 1। সংখ্যা রেখা যদি দেখি, x 6 থেকে বড় মানে হচ্ছে x যাচ্ছে ডান দিকে, একবার সলিউশন ডান দিকে, আবার x 1 থেকে ছোট মানে একবার সলিউশন আসছে বাম দিকে। ঠিক আছে, দুইটা সলিউশন দুই দিকে যাচ্ছে, এই জন্য আমরা হচ্ছে তখন অথবা ইউজ করছিলাম। আচ্ছা,
খুব ভালো একটা প্রশ্ন করছে, আমি চিন্তাই করি না আগে কখনো এভাবে। আচ্ছা, তো এবার আসো। আচ্ছা, আজকে তাহলে আমরা আর প্রবলেম সলভ না করি। নেক্সট যেতে আমরা এখান থেকে সমাধান আরো ভিন্ন ভিন্ন সমাধান করব, সংখ্যা রেখা দেখানো সমাধানকে এগুলা করবো, এবং কিছু প্রমাণ দেখবো। সুপ্রিমাম ইনফিমামের কিছু প্রবলেমও নেক্সট যেতে আমরা করবো, ঠিক আছে, বোর্ড পরীক্ষা আসা। তো আজকের ক্লাসটা শেষ করবো এর একটা প্রশ্ন দিয়ে। বিথি আমার একটা প্রশ্ন করছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, বলো তো প্রশ্নটা কি ছিল? দুইটা প্রশ্ন করছিল, হ্যাঁ বলো। পৌনঃপুনিক কেন মূলদ হয়, মূলদ সংখ্যা? আচ্ছা ঠিক আছে, বলতেছি। আরেকটা প্রশ্ন কি ছিল? ভাইয়া আরেকটা প্রশ্ন, একটা শব্দ আমি একটু খুঁজে বের করি কোথায় জানি ছিল। হ্যাঁ ভাইয়া, ওই যে তুরীয় সংখ্যা কি? আচ্ছা, খুবই কনসেপচুয়াল দুটো প্রশ্ন। প্রথমটা অ্যান্সার বললি, পৌনঃপুনিক সংখ্যার বৈশিষ্ট্য জানো তোমরা? পৌনঃপুনিক সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে পৌনঃপুনিক সংখ্যার মধ্যে যে দশমিকের পরের যে ঘরগুলো থাকে, সেই ঘরগুলো কিন্তু কন্টিনিউয়াসলি রিপিটেশন চলতে থাকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি একই জিনিস আসে, একই জিনিস আসে। মানে মানে ব্যাপারটা কেমন হলো, তুমি প্রেডিক্ট করতে পারতেছো বা ভবিষ্যৎবাণী করতে পারতেছো যে না এরপরে 2 আসবে, এরপরে 3 আসবে। তো এই জাতীয় সংখ্যাকে চাইলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং তুমি চাইলে নেটে সার্চ দিয়ে দেখতে পারো। পৌনঃপুনিক সংখ্যা একটা যদি সার্চ দিয়ে দেখো, তুমি দেখবা যে এরকম কিছু সংখ্যা পাবা, সামথিং বাই সামথিং আকার পাবা, যেগুলোকে যখন তুমি ভাগ করবা, ভাগ করার পরে দেখবা যে কি তাদের মধ্যে একটা রিপিটেশন দেখবা। মানে দশমিকের পরে মনে করো এরকম থাকলো যে 0.52525252 এবার। তো এই জাতীয় যখন কেস চলে আসে না, তখন তাদেরকে চাইলে দুইটা সংখ্যার অনুপাত আকারে লেখা যায়, মানে ভগ্নাংশ আকারে লেখা যায়। চাইলে তাদেরকে চাইলে তুমি তাদেরকে লিখতে পারবা, ঠিক আছে। কিন্তু যখন কোনো কিছুকে তুমি প্রেডিক্ট করতে পারো, যেমন তুমি পায়ের মানে কথা চিন্তা করো, 3.1416, এরপর আসলে 1415, এরপরে যে কি আসবে তুমি কিন্তু জানো না। 5 এর পরে কি আসবে বা এরপরে কি আসবে তুমি জানো না। যে জিনিসটা তুমি জানোই না যে তারপরে কি আসবে, সেই জিনিসটাকে তুমি ভগ্নাংশ করে লিখবা কেমন? চাইলেও তুমি যে কোনো দুইটা সংখ্যার ভাগফল করে তার মানটা আনতে পারবে না। পৌনঃপুনিককে যেহেতু প্রেডিক্ট করা যায়, অনুমান করা যায়, গেস করা যায় যে তার পরেরটা ডিজিটটা কি আসবে, তো এই জাতীয় সংখ্যাকে চাইলে ভগ্নাংশ আকারে নেওয়া যায়। নেটে একটু সার্চ করে দেখতে পারো, অসংখ্য এক্সাম্পল আছে। আচ্ছা, এবার হচ্ছে তুরীয় সংখ্যা কি। তুরীয় সংখ্যার ব্যাপারটা আসো। তুরীয় সংখ্যাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল। ট্রান্সেন্ডেন্টাল এবং তুরীয় জিনিসটা আমার কাছে ট্রান্সেন্ডেন্টাল থেকে বেশি কঠিন লাগে। যাই হোক, ইংলিশকে বলা হয় যে ট্রান্সেন্ডেন্টাল। তো এই সংখ্যাটা আসলে কি? সবসময় মনে রাখবা, তুরীয় সংখ্যা হওয়া মানেই হচ্ছে সে অমূলদ হবে, কিন্তু অমূলদ হইলেই সে তুরীয় হবে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। √2, বলো তো √2 মূলদ না অমূলদ? অমূলদ। অমূলদ। √2 কিন্তু তুরীয় সংখ্যা না, যদিও সেটা অমূলদ, তুরীয় সংখ্যা না। তাহলে এখন প্রশ্ন আসছে, তাহলে তুরীয় সংখ্যা জিনিসটা কি? নামটাই তো প্রথম শুনলাম। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি। আমরা যে ইকুয়েশন গুলো জানি, আমরা সাধারণত অ্যালজেব্রিক ইকুয়েশন জানি। তোমরা যদি আমার কথার সাথে একমত, তোমরা বীজগাণিতিক সমীকরণ চিনো, বীজগাণিতিক ইকুয়েশন চিনো তোমরা। যেমন মনে করো x² = 4, বা ধরো x² = 2। এটা একটা বীজগাণিতিক সমীকরণ। তো বীজগাণিতিক সমীকরণ সমাধান করলে তুমি x এর যে মান পাবা, সেটা হবে তোমার বীজগাণিতিক সমীকরণের সমাধান। এবং এখানে আমরা কত পাচ্ছি? +-√2 পাচ্ছি। তো মনে রাখবা, বীজগাণিতিক যে কোনো সমীকরণ, যে কোনো বীজগাণিতিক সমীকরণের সমাধান কখনোই তুরীয় সংখ্যা হবে না। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তুরীয় সংখ্যা কারা হয়? তুরীয় সংখ্যা কারা হয়? তুরীয় সংখ্যা হওয়ার জন্য আমি তোমাকে কয়েকটা ফাংশনের কথা বলি। ওই ফাংশন গুলাকে সলভ করলে তুমি যে মানগুলো পাবা সেগুলো তুরীয় সংখ্যা হইতে পারে। সাইন, কস, ঠিক আছে। ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো থাকবে, সেই ত্রিকোণমিতিক ফাংশন গুলা, লন এর নাম তোমরা শুনছো, লন, হ্যাঁ, লন এক্স, e⁻x, এই জাতীয় ফাংশনকে যদি তুমি সমাধান করো, এই জাতীয় ফাংশনকে সমাধান করলে তুমি এক্স এর যেই মানগুলা পাবা, সেই মানগুলোকে আমরা বলি হচ্ছে তুরীয়। তারা তুরীয় মান হইতে পারে, ঠিক আছে। মানে আমি যতটুকু বুঝি আর কি। যেমন একটা তুরীয় মানের এক্সাম্পল দিই, সেটা পাই, মানে হচ্ছে পাই। আর একটা হচ্ছে ই, এগুলো হচ্ছে তুরীয়, তুরীয় সংখ্যা। এটা কিন্তু অমূলদ। তুরীয় হওয়া মানে সে অবশ্যই অমূলদ হবে। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো sin x = যদি কোথাও যদি আমি বলি sin x = হচ্ছে 0, x এর মান কত আসে বলতো? x এর মান তুমি পরের লাইনে কত বলতে পারবা?
জিরো বলতে পারবা, চাইলে তুমি পাইও বলতে পারবা। তাহলে এক্স এর একটা মান তুমি পাই পাইছো না, এই যে এই পাইটাই হচ্ছে তোমার তুরীয় সংখ্যা। তুরীয় সংখ্যা কোথা থেকে আসে? তুরীয় সংখ্যা তুরীয় সমীকরণ থেকে আসে। তুরীয় সমীকরণ মানে হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন থেকে আসে। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করে তুমি যে মানগুলো পাও সেগুলো হয় তোমার তুরীয় সংখ্যা। কিন্তু তুমি এমনও হইতে পারে যে অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করছো, তুমি অমূলক সংখ্যা পেয়ে গেছো। যেমন এটার কথা চিন্তা করো, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু √2। অ্যালজেব্রিক ইকুয়েশন সমাধান করেও আমি অমূলক সংখ্যা পাইতে পারি, কিন্তু সেই অমূলক সংখ্যাটা তুরীয় সংখ্যা হবে না। তুরীয় সংখ্যা পাইতে হলে তোমার তুরীয় সমীকরণ সমাধান করতে হবে। তুরীয় সমীকরণ সমাধান করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি হবে, তোমার তুরীয় সংখ্যা হবে। ওকে, তো যেমন ই পাবা কেমনে তুমি, ধরো লন এক্স ইজ ইকুয়াল টু, যদি মনে করো লন এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয়, ঠিক আছে, তার পরের লাইনে আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি না ই, এক্স ইজ ইকুয়াল টু আমরা ই বলতে পারি না, এক্স ইজ ইকুয়াল তার পরের লাইনে আমরা ই বলতে পারি। এই যে দেখো লন এক্স ইজ ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ ছিল, এটা কেমন সমীকরণ, তুরীয় সমীকরণ বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এটাকে যখন সমাধান করলাম আমি এক্স এর মান পেলাম ই, এই যে এই ইটা হচ্ছে আমার সেই তুরীয় সংখ্যা, এটা হচ্ছে একটা তুরীয় সংখ্যা। তো এই জাতীয় জিনিসগুলা একটু জেনে রাখা ভালো, মানে জানার তো কোনো শেষ নাই। তো তুমি বেশি জানা মানে হচ্ছে তুমি অন্য 10টা স্টুডেন্টের থেকে আলাদা হইলা, বাট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলা বেশি একটা ইম্পর্টেন্ট না। বাট আমি এনকারেজ করবো তোমরা এগুলো জানার চেষ্টা করবে, এই জাতীয় প্রশ্ন আমরা করার চেষ্টা করবো। তাহলে তোমরা আসলে মানে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে ম্যাথ জিনিসটা আসলেই তোমরা পছন্দ করতেছো এবং এটা তোমরা ঘেটে ঘেটে পড়তেছো, এই জন্য তোমাদের এরকম প্রশ্ন আসতেছে। ঠিক আছে, সবাই এভাবে বই ঘেটে ঘেটে পড়বা, এই জাতীয় প্রশ্ন আসলে জিজ্ঞেস করবা, কনফিউশন গুলো ক্লিয়ার করার চেষ্টা করবা। ওকে, তো আজকের ক্লাসটা আমরা তাহলে এই পর্যন্তই রাখি। আমি তোমাদেরকে স্লাইডটা রেকর্ডটা দিয়ে দিব, আজকে না দিতে পারলো কালকে সকালে দিয়ে দিব, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর প্রমাণগুলোর জন্য হয়তো আমার আরো একটা ক্লাস লাগতে পারে যদি প্রমাণগুলো শেষ করতে চাই, ঠিক আছে। তো আশা করি আমরা তাড়াহুড়ো নাই তেমন, তো আমরা ভালোভাবেই শেষ করবো সবকিছু।